হাজী ইসলাম একটা কথা বলেছে, বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার। আমি যদি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেন, আমি ইসলাম সাহেবের এই কথার কোনো বিকল্প দেখি না। যদি প্রধানমন্ত্রী যদি শাসিত সরকার হয়, অর্থাৎ সংসদীয় গণতন্ত্র হয়, ওটা গণতন্ত্র না। হাসিনাকে কেউ সরকার প্রধান বানায় নাই, তার দল বানাইছে। খালেদা জিয়াকেও কেউ সরকার প্রধান বানায় নাই, তার দল বানাইছে। তাইলে বাংলাদেশের সরকার প্রধান কোন দল বানাবে এটা জনগণ চায় না। বাংলাদেশের সরকার প্রধান বানাবে প্রত্যক্ষ ভোটে দেশের জনগণ। সেক্ষেত্রে আমি সংসদীয় গণতন্ত্রের বিপক্ষে। আমি চাচ্ছি বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার চলে আসুক। দর্শকবৃন্দ, ঈদ মোবারক। এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে যারা যোগ দিয়েছেন এবং ভবিষ্যতেও এই অনুষ্ঠানটি দেখবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশাপাশি আমাদের সকল ভ্রাতৃপ্রতিম মুসলমান দর্শক এবং দর্শকবৃন্দ, আপনাদের প্রতি রইল আমার পবিত্র ঈদ উল আজহার ঈদ মোবারক। হোপফুলি আপনারা পরিবারের সকলকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করছেন এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার আন্তরিক ভালোবাসা এবং দেশপ্রেমের শুভেচ্ছা। দর্শকবৃন্দ, কয়েকটি বিষয় গত মাস দেড়েক, 4 থেকে 6 সপ্তাহ 8 সপ্তাহের মতো আমাদের দেশের একটা টার্বুলেন্স যেভাবে যাচ্ছে, মনে হচ্ছে এই প্রথমে একজন সরকার প্রধান বিভিন্নভাবে সমস্যার মুখোমুখি হচ্ছেন না, তাকে মুখোমুখি করা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন পার্ট। এবং এগুলোর উপরে ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে উনি বললেন যে এপ্রিল 2026-এর প্রথমার্ধের যে কোনো একটা দিন জাতীয় নির্বাচন হবে, সংসদ নির্বাচন হবে। তবে আমি ওনার বক্তব্যের প্রেক্ষিতে এতটুকু জানি, উনি 3টি বিষয়ের কথা স্পেসিফিক উল্লেখ করেছেন এবং তাতে মনে হয়েছে এগুলো যদি পূরণ হয় তাহলে এগুলো শর্ত, কারণ এগুলো যদি পূরণ না হয় দেন এপ্রিলের নির্বাচন ভণ্ডুল হবে। আদারওয়াইজ এই নির্বাচনটা করার লক্ষ্যে বাংলাদেশের সামরিক এবং বেসামরিক রাষ্ট্রযন্ত্র যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সার্বিকভাবে সহায়তা করে, রাজনৈতিক দলগুলো যদি উনাকে সার্বিকভাবে সহায়তা করে, একমাত্র তখনই এপ্রিল 2026-এর প্রথমার্ধে এই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। দর্শকবৃন্দ, আজকের এই বিষয় এবং এই শর্তগুলো নিয়ে এবং দেশের উদ্ভূত কিছু পরিস্থিতি নিয়ে আমি কথা বলবো। এই কথাগুলোর মধ্যে একটা বিষয় হলো কে মুক্তিযোদ্ধা এবং কে মুক্তিযোদ্ধা না, এই বিষয়টার উপরে আমরা একটু কথা বলবো। আমরা কথা বলবো করিডোর এবং চিটাগং পোর্ট নিয়ে সশস্ত্র বাহিনীর থেকে, রাজনৈতিক দল থেকে যে ধরনের মিথ্যাচার করা হয়েছে এটা নিয়ে আমি কথা বলবো। এবং বাংলাদেশের বর্তমানে যে বিচার নিয়ে কথা হচ্ছে, মানে 3টা ম্যান্ডেট নিয়ে তো কথা বলবো, একটা বিষয় আমি কথা বলবো, সেটা বিচার বলতে জুলাই আগস্টের গণহত্যা, বিডিআর পিলখানা ম্যাসাকার সহ যতগুলো গুম খুন হয়েছে এর বিচার ছাড়া নির্বাচন হবে এটা দেশের 18 থেকে 20 কোটি মানুষ কোনো অবস্থাতে মেনে নেবে না। যে বিচার কার্যগুলো হয় নাই, এগুলো সম্পন্ন করার কোনো দিকবেদিক কোনো দিক নির্দেশনাও নাই, তার ভিতরে সংসদ নির্বাচন। কারণ জনগণ মনে করে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে, অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, কোনো বিচারের, কোনো হত্যাযজ্ঞের বিচার হবে না, বিডিআর হত্যাযজ্ঞের বিচার হবে না,
রাষ্ট্রের অবকাঠামো বিনির্মাণে যে সংস্কারগুলোর কথা হচ্ছে তার কোনো সংস্কারও হবে না। পাশাপাশি ভারত তাদেরকে কান মলা দিয়ে হাসিনাকে দিয়ে যেভাবে বাংলাদেশকে চালিয়েছে ঠিক ওই পন্থায় তাদেরকে নিয়ে যাবে। আজকে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। বাংলাদেশের কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, ওনার সাথে আমি কথা বলবো, এবং প্যারিস থেকে কাজী আব্দুল্লাহ আল মামুন, ওনাকেও আমি জয়েন করতে বলেছি, উনি এখনো আসেননি, ওনার সাথে আমরা কথা বলবো। এবং তোলারাম কলেজের 70-এর দশকের একজন গ্রাজুয়েট এবং একজন মুক্তিযোদ্ধা হাজী নুরুল ইসলাম সাহেব, ওনার সাথে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে আছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যাকে আপনারা অলরেডি চিনেন। আসসালামু আলাইকুম। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের শোতে। আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিল্টন ভাই এবং দর্শকবৃন্দ যারা দেখছেন, সবাইকে ঈদ মোবারক এবং শুভেচ্ছা আমার কথা শোনার জন্য। নাসির ভাই, দেখা গেছে কাজী ভাই, নুরুল ইসলাম ভাইও চলে এসে, আমি তাদেরকেও ইন করিয়ে নেই। মামুন ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি একটু ডান দিকে আসবেন। মামুন ভাই একটু ডান দিকে সরে বসবেন। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। মোবারক। ইলেকশন কমিশনকে অনেক কাজ করতে হবে, তাদের স্ট্যাটাসটা কি এটা জনগণ জানে না, এটা একটা বড় সমস্যা। এবং যে রাজনৈতিক দলের যে ঐক্যমতের বিষয় আছে, বিচার সংস্কার এবং সবকিছুর বিষয়, এটাও একটা এখনো সিদ্ধান্ত হয় নাই যে কোনটা আগে হবে, বা মিনিমাম যেটা সংস্কার হওয়ার কথা সেটা হচ্ছে কিনা, সেটা কোনো রোডম্যাপ যেটা বলা হয় বা কোনো স্ট্যান্ডার্ড সেট করা হয় নাই যে এই পর্যন্ত হইলে আমরা ইলেকশনে যাব। আর ইলেকশনের বিষয়ে যেটা সব থেকে বড় বাধা সেটা হচ্ছে ভোটার লিস্টকে সংশোধন করা। গত 16 বছরে ভোটার লিস্টকে এমন ভাবে ট্যাম্পারিং করা হয়েছে যে এই ভোটার লিস্টে মানে প্রপার ইলেকশন হওয়ার কোনো সুযোগই নাই। প্লাস ইলেকশন কমিশনের টিমকে সেট আপ করা, এটা এখনো সেট আপ হয় নাই। রাজনৈতিক দলের নিজেদের মধ্যে একটা সংস্কার প্রয়োজন, এটার কোনো সিমটম আমরা দেখছি না। এবং কিসের ভিত্তিতে ইলেকশন হবে? আগের মতোই যদি একদিনে সারা দেশে 300 সিটে ইলেকশন হয়, যেভাবে আমরা দেখেছি নিরাপত্তা বাহিনীর স্বল্পতার কারণে বিভিন্ন কেন্দ্রে যার যেখানে শক্তি আছে সেই সেখানে শক্তি খাটিয়ে কেন্দ্র দখল করে ভোট দিবে এবং দিন শেষে 1-2টা কেন্দ্রের রিপোর্ট হবে, বাকিগুলাকে সঠিক বলে ধরে নিয়ে ইলেকশন সঠিক হয়েছে বলা হবে। এই কালচারটাতে আমরা আবার ফেরত যেতে চাই না। মনে করি দেশবাসী অনেক শিখেছে গত 16 বছর বা 18 বছরে। 2006 সাল থেকে যদি ধরি, এই যত ইলেকশন হয়েছে বা দেশের শাসন ব্যবস্থার উপরে যথেষ্ট তারা নাখোশ এবং তারা সচেতন এবার। তো সুতরাং পরবর্তী ইলেকশনটা যদি সঠিক না হয় এবং পূর্ববর্তী 8 সালের পরের থেকে যে ইলেকশনগুলো হয়েছে যদি তারই সেই ফ্রেমওয়ার্কেই হয়, তাহলে আমার মনে হয় যেভাবে চলছে এভাবেই জনগণ মেনে নিবে। কেননা এই পরিস্থিতিতে কিছু প্রবলেম আছে সরকারের, অবশ্যই তাদের ব্যর্থতা, কিন্তু অনেক প্রবলেম আছে যেটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হচ্ছে। সরকারকে বিব্রত করার জন্য, তাদেরকে অপদস্থ করার জন্য বিভিন্ন রকম প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে। সেগুলোকে যদি আমরা বাদ দেই, জনগণের কল্যাণমূলক অনেক কাজ গত 10 মাসে হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সরকার যদি নিজেকে আর একটু রিঅর্গানাইজ করে তার উইকনেস গুলা বা যদি উপদেষ্টা পরিষদ বা সরকারের বিভিন্ন অফিসে যারা দায়িত্ববান রয়েছে কিন্তু কাজ সঠিকভাবে করছেন না, সেই কাজগুলো যদি তারা সংশোধন করতে পারে এবং আমরা যদি সব রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা যদি হিসাব এই ঐক্যমতে পৌঁছাইতে পারি যে আমরা একটা পার্টিসিপেটরি ইলেকশন বলতে সব রাজনৈতিক দল না, সব জনগণ সবাই ভোট দিবে, ভোট কেন্দ্রে যাবে, নিরাপদে যাবে, নির্বিঘ্নে ভোট দিবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে সিলেক্ট করবে।
এই পরিপ্রেক্ষিতে যদি আমি যেহেতু একটা সংস্কারের পর্যায়ে আছে, যদি আমরা তাড়াহুড়া করি তাহলে আমার ধারণা এই ভোটকে একদিনের বেশি সময়ের মধ্যে করতে হবে। যেভাবে স্থানীয় সরকার নির্বাচন হয় বিভিন্ন দেশে এরকম পদ্ধতি চালু আছে, আমাদের দেশেও আমাদের দেশে 300 কনস্টিটিউয়েন্সিতে একবারে ইলেকশন করা সঠিক হবে না, এবং তাহলে আমরা আগের পদ্ধতিতে ফেরত যাব। প্লাস দলের জি বলেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, আমি আপনার প্রতিটা কথার সাথে একমত, কিন্তু এর ভিতরে আমি কিছু স্পেসিফিক প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি। আপনি কি মনে করেন ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার আগামী এপ্রিল মাসে যেই কাজগুলো সম্পন্ন করার কথা বলেছেন, এই সম্পন্ন করাটা যদি সরকারি, সামরিক, বেসামরিক কর্মকর্তা এবং রাজনৈতিক দলগুলোর যদি সহযোগিতা না পান, তাইলে এর কোনো কাজ আদৌ করা সম্ভব কিনা, অথবা নির্বাচন করা আদৌ সম্ভব কিনা? আমার কথা কি শোনা যাচ্ছে? আপনি কি আমার প্রশ্নটা শুনেছেন? না, কি মধ্যে ডক্টর ইউনূসের কথা মোতাবেক সব কন্ডিশন পুরো হওয়ার সম্ভব কিনা আমার কাছে নেক্সট ইম্পসিবল মনে হচ্ছে। আমার প্রশ্নটা ছিল, উনি যে 3টা ম্যান্ডেটের কথা বলেছেন, এই 3টা ম্যান্ডেট সম্পন্ন করার পরে, 3টা কাজ সম্পন্ন করার পরে উনি নির্বাচনের কথা বলেছেন। এই 3টা কাজ সম্পন্ন করতে গেলে ওনার ইম্পর্টেন্ট একটা জিনিস দরকার, সামরিক এবং বেসামরিক কর্মকর্তা, কর্মচারী এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। এই সহযোগিতা ছাড়া এই 3টা কাজের একটাও করা সম্ভব কিনা? কোনোদিন সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। এবং এইটার জন্য যে প্রবলেম, প্রতিবন্ধকতা গুলো আমরা দেখছি, রাজনৈতিক দল নিজেরা সংস্কার করছে না, তারা সরকারকে সহযোগিতা করছে না, সরকারি কর্মকর্তারা আগের পুরনো সেটআপটাই রয়ে গেছে, তারাও ডক্টর ইউনূস সরকারকে সহযোগিতা করছে না, এবং ইলেকশন কমিশনের যে চেঞ্জগুলা আসার কথা সেটাও আসছে না, এবং সামরিক বাহিনীতে তো সত্যিকার অর্থে কমান্ড লেভেলে পুরনো শেখ হাসিনার সেটআপই রয়ে গেছে। তো সুতরাং সেই কমান্ড লেভেলের কারণে পুরা সশস্ত্র বাহিনী আজকে বিব্রত হচ্ছে। আমি মনে করি শুধু যারা অপরাধী, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা গুম খুনের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে সেনা সশস্ত্র বাহিনী এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিতে পারে নাই। সেটা সশস্ত্র বাহিনীর, যদি সমস্ত বাহিনীটা আমি ধরি 0.01%, শুধু যদি অফিসার ধরি মেবি 1%, কিন্তু এদেরকে এখনো প্রশ্নের সম্মুখীন করা যায় নাই যে তারা কি অপরাধ করেছে কি করে নাই। সেই পরিপ্রেক্ষিতে তাদের সহযোগিতা, তারা কিন্তু বাঁচার জন্য, তারা সার্ভাইভ করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত আছে, এবং সেই কারণে সম্পূর্ণ সশস্ত্র বাহিনীটা আজকে বিব্রত হচ্ছে। আমরা যখন তাদের কারণে তারা আদেশ দিচ্ছে, যেটা কথা বলছে, যেটা সবগুলাই জাতির বা জনগণের আকাঙ্ক্ষার বাইরে চলে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমি সম্পূর্ণ সশস্ত্র বাহিনীটাকে মানে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এবং যে পদক্ষেপগুলা, রেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যত 10 মাস সশস্ত্র বাহিনী মাঠে আছে, কিন্তু কিছুই করে নাই, করতে পারে নাই, উপরের লেভেল থেকে আদেশটা আসে নাই। তারা পারে না এমন না, তারা যদি সঠিক নির্দেশনাটা পায়, সশস্ত্র বাহিনীর জন্য এই কাজ করা মোটেও অসম্ভব কিছু না। কিন্তু আমরা দেখছি কিছু শো অফ অ্যাকশন হচ্ছে। এই শো অফ কার্যক্রমটা না করে সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা ফেরত আনা এবং এই ইলেকশনটা ঠিক করা, বিচারে সহযোগিতা করা। সশস্ত্র বাহিনীর এই মুহূর্তে সব থেকে বড় সহযোগিতা যদি করেন বিচারের জন্য, তাহলে উচিত তাদের ভিতরে যারা কমান্ড লেভেলে, যারা সিনিয়র যারা আছে, যাদের নামে দুর্নাম আছে, তাদেরকে বিচারের বা তদন্তের সম্মুখীন করে দেওয়া, তাদেরকে আর যেন তারা লুকিয়ে না রাখে। আপনাকে আমি আপনাকে এটার উপর একটা ফলো আপ কোশ্চেন আপনাকে আমি করতে চাচ্ছি। মামুন কাজী এবং হাজী ইসলাম সাহেব, আমার এই 2টা প্রশ্ন আমি ব্রিগেডিয়ার হাসান নাসিরকে এর জন্য জিজ্ঞাসা করব। বাংলাদেশের থেকে প্রত্যেকটা সাবজেক্টকে পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার করে
ব্রিগেডিয়ার হাসান নাসির যে উত্তরগুলো আমাদেরকে দিচ্ছেন এগুলো আমাদের সবার জন্য, বিদেশে যারা আছে আমাদের জন্য অত্যন্ত জরুরি। ব্রিগেডিয়ার নাসির সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন ইউনূস সাহেব সশস্ত্র বাহিনীর থেকে যে সহযোগিতা পাওয়ার কথা সেটা উনি পাচ্ছেন না? আপনি কি এটা বলতে চাচ্ছেন? আমি যথেষ্ট সন্দেহ করি যে সেই সহযোগিতা উনি পাচ্ছেন না। এবং আপনি কি মনে করেন সহযোগিতা পাচ্ছেন না? শুধু তা না, সহযোগিতা করার ক্ষেত্রে, কোন কাজ অ্যাচিভ করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনী প্রতিবন্ধকতা তৈরি করছে ডক্টর ইউনূসের সামনে। আপনি কি এটা বলতে চাচ্ছেন? আমরা অনেক সিমটম দেখছি যেটা আপনার এই কথার সাথে মিল, যেহেতু, এবং এটা একমাত্র কারণ হচ্ছে যে সশস্ত্র বাহিনীর টপ লেভেলে, কমান্ড লেভেলে যারা আছে এবং ঢাকাতে যারা, আমি জানি না যে এটা কিভাবে সম্ভব, গত 16 বছরে যে অফিসার গুলা ঢাকার মধ্যেই বিভিন্ন পোস্টে, বিভিন্ন পদবিতে, মেজর থেকে তারা আজকে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, তাদের একটা আমলনামা আমার মনে হয় সরকারের সামনে করলে বিষয়টা স্পষ্ট হয়েছে যে তাদের অবদান কি ছিল পূর্ববর্তী সরকারের, এবং তাদের যদি শুধু ট্যাক্স রিটার্নটা নেওয়া হয়, তাদের সম্পদের হিসাব চাওয়া হয়। আমরা দেখছি যে একটা লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্টকে সে কয়টা গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে আর্মি সব জানে। আমরা দেখলাম নেভির একটা লেফটেন্যান্ট, সে বিবাহিত, সে 3টা গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, তার কারণে সেটা হচ্ছে ধরেন 12 সালের বা তার 21 সালের কথা, 21 সালের একটা ইনসিডেন্টের কারণে 1 মাস আগে তাকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু মূলত তাকে বরখাস্ত করা হয়েছে 5 তারিখে সে একটা ভিডিও বক্তব্য দিয়েছে প্রকাশ্যে ইউনিফর্ম পরে, এবং সেটার কারণে তাকে বিভিন্ন রকম প্রথমে গুম করা হয়েছে এবং তাকে বিভিন্ন রকম হ্যারাসমেন্টের পরে কোনো কারণ না দর্শিয়ে তাকে বরখাস্ত করা হয়েছে। তো তাকে কারণ দেখানো, তার অ্যাপারেন্টলি তার অভিযোগ হচ্ছে যে সে বিবাহিত আর বিবাহ বহির্ভূত সম্পর্ক। তো এরকম যদি হয়, আমাদের সিনিয়র কমান্ড লেভেলে যাতে সেনাপ্রধানের অফিসটাকে যারা ইয়ে করছে, মানে কুলুষিত করছে, তারা তো নির্বিঘ্নে সসম্মানে অবসর নিয়ে, এখন এই 15 তারিখে একজনের চাকরি শেষ হবে, এখনো পর্যন্ত যদি সেনাপ্রধান আদেশ দেন যে তার ইনকোয়ারি শুরু হবে, তাহলে তো যথেষ্ট। ঈদের ছুটির পরে যদিও সময় থাকবে না, বাট এই ব্রিগেডিয়ার হাসান নাসির, আপনাকে এটার পাশাপাশি আরো কয়েকটা প্রশ্ন আমার আছে, আমি আপনার কাছে ব্যাক করব, কিন্তু আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব। আপনার ওয়াইফাই কানেকশনে কোনো একটা লুজ আছে, আপনার কথা হারিয়ে যায়, যদি আপনি এটা একটু চেক করেন। আমি আপনার কাছে ব্যাক করছি, আমি চলে যাব কাজী আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে। আপনি ব্রিগেডিয়ার হাসান নাসিরের কথাগুলো কি আপনি সব শুনেছেন? জি, আমি সব শুনেছি ওনার কথা। ওকে, উনি একটা কথা ক্লিয়ার করে বলছে, সবকিছু দৃশ্যমান যে সশস্ত্র বাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করছে না, রাদার উনার বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা তৈরি করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটার কোনো গল্প কাহিনী না, এটার কোনো মিথ্যাচারিতা না, এটা আমাদের কোনো ন্যারেটিভ না, এটা বাস্তবতা যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সরকার প্রধানকে সহযোগিতা করছে না, রাদার তার কাজে প্রতিবন্ধকতা তৈরি করছে। এই সাবজেক্টটার উপরে আপনি যদি কিছু বলেন, মামুন কাজী। দেখুন জাকব ভাই, ব্রিগেডিয়ার হাসান নাসির যে কথাটা বলেছেন, উনি বাংলাদেশ থেকে যে অবস্থানে আছেন ওই ভদ্র নরমভাবে বলার চেষ্টা করেছেন, কিন্তু আমরা রাজনৈতিক কর্মী হিসাবে এত ভদ্র নরমভাবে বলার লোক না। আমরা একটা দেশে একটা প্যারালাল সরকার চলতে পারে না। আর যেহেতু আমরা জানি, আমি কয়েকবারই বলেছি আপনার এই শোতে, যে 5ই যে অগাস্টে সেনা প্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্বে কাশিম বাজারে কুটির ষড়যন্ত্র হয়েছিল, যেখানে একটা যেটাকে বলা যায় বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়েছে, সেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না, এবং সেখান থেকেই আমাদের যাত্রা শুরু। তো এখন যদি প্রায় 10 মাস চলছে, 9 মাস শেষ হয়ে গেছে, আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীনও 9 মাস হয়েছে, এত তাড়াতাড়ি একটা দেশে এরকম গণ মুক্তিযুদ্ধ কখনো শেষ হয় না। এনিওয়ে, এখন যেহেতু আমরা বলছি ইউনূস সাহেব ভদ্র নরম, বিচক্ষণ মানুষ, ধীর স্থিরভাবে আগাচ্ছেন, উনি হয়তো সময় নেবেন, অবশ্যই উনি এই প্রবলেমগুলো দেখবেন, এটা একটা আমাদের অনেকে মনে করেন, তার প্রতি আস্থা রাখতে চাই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এরকমভাবে দেখি আরেকটু কি হয়, আমরা তো একটা
রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আছি। এটা না 69 কোনো আসাদ 69 হলে আসাদ গেট চেঞ্জ করে, আইয়ুব গেট চেঞ্জ করে আসাদ গেট করে দিলাম, ব্যাপারটা তো তা নয়। এইটা হলো দ্বিতীয় পর্বের মুক্তিযুদ্ধে আমাদের বিজয় হয়েছে। প্রথমবারে চিন্তাই হয়েছিল যারা অরোরা নেতৃত্বে, এখন দ্বিতীয়বারে কি আমরা দেখবো রয়ের কারসাজিতে ওয়াকার চিন্তাই করতে যাচ্ছে? কখনো হতে দেওয়া যাবে না। কাজে এত নরম করে কথা লোক, আমি নিজে মুক্তিযুদ্ধ ছিলাম। কাজে ব্রিগেডিয়ার সাহেব উনি এই পর্যন্ত যতগুলো টক শোতে আমি ওনার সাথে পার্টিসিপেট করেছি, উনি অত্যন্ত দৃঢ় লোক, সৎ লোক বলে আমার মনে হয়েছে। উনি যেভাবে সাহসিকের সাথে কথাগুলো বলছেন, ওয়াকার সাহেবকে তো অনেক আগে তাকে গ্রেফতার করা উচিত ছিল। তার কারণ যারা এখনো চুপ আছে যে না হাসিনা পালিয়ে গেছে, পালিয়ে যাওয়া এক জিনিস, আর তাকে সেভ এক্সিট দিয়ে গার্ড দিয়ে পালাতে সাহায্য করা আরেক জিনিস। তো এইখানে 1 নম্বর আসামি তো এই আপনার ওয়াকার এবং এই আরো 2 বাহিনী যারা আছে সেটা আপনার নৌবাহিনী তাদেরকে, এবং সেখানে 626 জনের কথা আপনারা জানেন। এখনো সেই বিচার বিভাগীয় ক্রিমিনাল যারা নাকি বিচার বিভাগীয় হত্যাকারী করে, আমি আইনজীবী হিসাবে বলি, এতদিন আমরা অনেকেই শুনেছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রস ফায়ার অ্যান্ড আদার থিংস, যদিও সব নাটক। যারা বিচার বিভাগীয় হত্যাকাণ্ড করেছে, হাসিনার নির্দেশে, রয় নির্দেশে হত্যাকাণ্ড করেছে, তাদের বিচার হবে না? এখানে 100টা আপনার মামুন ভাই আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, ব্রিগেডিয়ার হাসান নাসির একটা কথা স্পষ্ট বলেছে যে তারা যদি চায় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 48 ঘন্টার ভিতরে ডেভেলপ করতে পারে, there would not be any crime. 70 to 80% of the crime rate will go down if army use their magistracy power. Only thing হচ্ছে না, তারা উপর থেকে নির্দেশটা পাচ্ছে না। এর অর্থ ওয়াকার ইচ্ছা করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করে রাখছে। ব্রিগেডিয়ার হাসান নাসিরের কথা শুধু না, আমার নিজের ইনভেস্টিগেশন, আমার নিজের কথাবার্তা বলা লোকজনের সাথে সব জায়গা থেকে যে কথাগুলো আমি শুনেছি, ব্রিগেডিয়ার হাসান নাসির ওই কথাগুলোকে শুধু কনফার্ম করেছে যে হ্যাঁ উপর থেকেই নির্দেশ দেওয়া হচ্ছে না। ওকে মামুন কাজী, আমি আপনার কাছে ব্যাক করব। হাজী নুরুল ইসলাম সাহেব, আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি বাংলাদেশের সার্বিক অবস্থা জানেন। আজকের আপনাকে এখানে অ্যাড করার পিছনে একটা কথা, আপনি একজন সফল মুক্তিযোদ্ধা, আপনি লেখাপড়া করেছেন তোলারাম কলেজে নারায়ণগঞ্জে, বাংলাদেশের প্রত্যেকটা প্রেক্ষাপটে আপনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন বিদেশের থেকেও রাজনৈতিকভাবে লোকজনদেরকে সচেতন করার জন্য। আজকের এই মুহূর্তে আপনি জানলেন তা না, আপনি আগেও জেনেছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে সহযোগিতা করছে না, রেদার বিভিন্ন কাজে বাধার সৃষ্টি করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ জাকব সাহেব। 5ই আগস্টের পরে জেনারেল ওয়াকারের ভূমিকার উপরে আমি অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করে আমাদের কুমিল্লার রূপসী বাংলা নামক একটা পত্রিকায় আমি কয়েকবার তুলে ধরেছি। তাকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং দেশবাসীকে জেনারেল ওয়াকারের উপর আস্থা রাখার জন্য। কিন্তু 5ই আগস্টের পরে জেনারেল ওয়াকারের যে সমস্ত কথাবার্তা এবং ভূমিকা দেখছি, তাতে মনে হচ্ছে সে হাসিনা তার আত্মীয় হওয়ার কারণে সে তার চতুরতার সাথে হাসিনাকে দেশ থেকে সরিয়ে দিয়েছে। তা না হলে হাসিনার রক্ত মাংস নিয়ে হয়তো বাংলাদেশের লোকজন হোলি খেলতো। এটা জেনারেল ওয়াকার বুঝতে পেরেই সে চতুরতার সাথে হাসিনাকে সরিয়ে দিয়েছে। আর জেনারেল ওয়াকারের যে সমস্ত কথাবার্তা, যেমন ধরুন নির্বাচন নিয়ে যে কথাগুলি বলছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। জেনারেল ওয়াকার কে নির্বাচন নিয়ে কথাবার্তা বলার জন্য? সে একজন রাষ্ট্রীয় কর্মচারী। যখন যে সরকার থাকে সেই সরকারের আদেশ নির্দেশ মেনে চলার লোক। দ্বিতীয়ত, জেনারেল ওয়াকারের যে একটা বক্তব্য ছিল আপনার আমাদের পিলখানা হত্যাকাণ্ড নিয়ে, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে জেনারেল ওয়াকার যে মন্তব্য করেছে, আমি মনে করি এই মন্তব্যের সাথে সাথে তাকে গ্রেপ্তার করে তাকেও বিচারের আওতায় আনা উচিত ছিল বর্তমান সরকারের। কারণ পিলখানা হত্যার কাণ্ডে জেনারেল ওয়াকার সরাসরি জড়িত ছিল কিনা, সে তো সাক্ষী ছিল এটার, সে তো দেখেছে কি হচ্ছে। আমি মনে করি জেনারেল ওয়াকার এখনো সময় আছে। জেনারেল ওয়াকার কিন্তু বাংলাদেশ থেকে সে কিন্তু কি বলে আপনার সেফ এক্সিট সে নিয়ে যেতে পারবে না। সে যত নির্বাচনের কথাই বলুক আর বিএনপিকে সে ক্ষমতায় বসে যাক,
তারপরেও সে বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিতে পারবে না যতদিন না পর্যন্ত ডক্টর ইউনূসের সরকার প্লাস এই ছাত্র জনতার অভ্যুত্থানে লোকজন যদি তাকে ক্ষমা করে না দেয়, জেনারেল ওয়াকার বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিতে পারবে না। আপনি কি মনে করেন, আপনি বলছেন সে এক্সিট নিতে পারবে না, আপনি কি দেখেন না হাসিনাকে ক্ষমতায় বসানোর পরে ভারতের পদলেহী মঈনকে কিভাবে এক্সিট দেওয়া হয়েছে? আপনি কি এটা দেখেন না? তাহলে বিএনপি আচার আচরণে এই মুহূর্তে তো পুরোপুরি মনে হচ্ছে তারা নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং অজিত দোভালের দেয়া নীল নকশায় সালাউদ্দিনকে দিয়ে সব নীল নকশা তারা রাস্তার মধ্যে বিছায়া দিছে, কিভাবে সরকার গঠন করবে, কিভাবে ওয়াকারকে আরো 3 বছরের এক্সটেনশন দিবে, সবকিছুই তো এইভাবে যাচ্ছে। আপনার এটা মনে হয় না? না, নির্বাচনটা তো তাড়াতাড়ি করতে চাচ্ছে, এই জন্যই যে বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপি কে দিয়ে জেনারেল ওয়াকারকে আবার হয়তো 2-4-5 বছরের জন্য এক্সটেনশন দেবে, সেই আশাই বিএনপি বসে আছে এবং ওয়াকারও সেই নির্বাচনের জন্য চেষ্টা করতেছে। ওকে, কিন্তু কথা হচ্ছে কি জ্যাকব সাহেব, মঈনকে যেভাবে এক্সিট দেওয়া হয়েছে জেনারেল ওয়াকারের ব্যাপারটা কিন্তু তেমন নয়। ধরে নিলাম নির্বাচনে বিএনপি আজ হোক কাল হোক ক্ষমতায় আসবে, যেখানে প্রায় 2-2.5 লক্ষ বিএনপি নেতা কর্মী পরিবার ধ্বংস হয়ে গেছে, সেই পরিবারের সাথে নিমক হারামি বেইমানি করে ক্ষমতায় বসে জেনারেল ওয়াকারকে এক্সিট দিয়ে দেবে তার বিচারের আওতায় না এনে? অসম্ভব। হাজী ইসলাম সাহেব, আপনাকে একটু মনে করায় দেই, বিএনপির জনপ্রিয় দল, কিন্তু এই জনগণকে পুঁজি না করে ভারতের পাচাটাকেই তারা পুঁজি করে নিয়েছে। সেক্ষেত্রে তারা এই ওয়াকার জনগণ কি চাইবে বা বিএনপির 2-2.5 লক্ষ কর্মী কি চাইবে, আপনি মনে করেন সেটা কেয়ার করে? জ্যাকব সাহেব, এই কথাটা ধ্রুব সত্য, এখনো দেশের জনগণ জিয়ার নামে পাগল। যদি বিএনপি দলটাতে জিয়ার আদর্শ থেকে থাকে আর তারা যদি জিয়ার আদর্শে চলতে থাকে তাহলে তারা ক্ষমতায় আসবে। তার জন্য তারা ভারত কেন, আমেরিকারও তাদের প্রয়োজন হবে না, দেশের জনগণই যথেষ্ট। কিন্তু তারা দেশের জনগণের সাথে এমন ভাবেই বেইমানি এবং নিমক হারামি করতে শুরু করেছে, নির্বাচন আসতে আসতে তাদের অবস্থান কোথায় যাবে এটা তারা নিজেরাই টের পাবে। আর এখানে আমি কয়েকটা লোকের নাম না বলেই পারছি না, যে লোকগুলি এখনো হাসিনার চাটুকারিতা করছে, এই লোকগুলি যদি বিএনপিতে থাকে বিএনপির ভরাডুবি ছাড়া আর কিচ্ছু হবে না। সেই প্রসঙ্গপূর্বক আমি এই বিএনপির এক নেতা কি দুদু নাম, আমি দুদুর একটা বক্তব্যের উদ্ধৃতি না দিয়ে আমি পারলাম না। দুদু সাহেব, গত 16-17 বছর হাসিনা আপনাদের হাগুর মতো বন্ধ করে রেখেছিল, এই ছাত্র জনতার আন্দোলনে আপনাদের হাতুমুগুর রাস্তাটা খুলে দিয়েছিল, মুতার সুযোগ পেয়েই আপনারা তাদেরকে মুতে ভাসাইয়ে দেবেন? ছি 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 ছি, আপনাদের মতো এত বড় বেঈমান নির্লজ্জ রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতিতে থাকবে? বাংলাদেশের জনগণ আপনাদেরকে ভোট দিয়ে নেতা বানাবে? আমার মনে হয় না। আপনার নেতা হওয়ার দিন শেষ হয়ে গেছে যেদিন আপনি বলছেন তাদেরকে মুতে ভাসাইয়ে দেবেন। আমি আপনার কাছে আবার ব্যাক করছি, আমি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আপনার কাছে যাব। একটা কথা, আপনি মামুন ভাই এবং ইসলাম ভাইয়ের কথায় আপনি বুঝতে পারছেন যে ইমোশনালি তারা বিএনপির যে বর্তমান কার্যকলাপ। আচ্ছা, একটা কথা আপনার কাছে আমি জিজ্ঞাসা করি, সবাই দেশের এই মুহূর্তে যদি গণভোটের মধ্যে একটা সাবজেক্ট থাকে যে জেনারেল ওয়াকারকে এখনো সেনাপ্রধান রাখা হোক, তাইলে আমার মনে হয় 75-80% জনগণ বলবে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হোক। এখন তার চুক্তি 3 বছরের, আমার মনে হয় 1 বছরের মতো হয়েছে কিনা আমি জানি না, হয়তো 1 বছর, 15 তারিখে 1 বছর হবে, 1 বছর হবে। এখন তার বর্তমানে রিমুভালের জন্য চুপ্পুর কাছে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রিকমেন্ডও করে যে রিমুভ জেনারেল ওয়াকার, চুপ্পু এটা সাইন করবে না বা গড়িমসি করবে। আচ্ছা, এখন আর্মি অ্যাক্ট 1952 39 ধারায় তার রিমুভালের কথা বলা আছে। আমি আবার বলি, ওটাকে স্ক্রিনে দেই, আপনি যদি দেখেন রিমুভালের কথা বলা আছে, তাইলে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে তাকে রিমুভ করতে পারেন। এখন
এই রিমুভালের ক্ষেত্রে আপনি কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস ধৈর্য ধারণ করছেন, নাকি উনি সবকিছু নরমাল রেখে কাজটা সম্পন্ন করতে চাচ্ছেন? এটা যদি না হয় আপনার কোনো প্রেসক্রিপশন আছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য? আমার যেটা ধারণা, ডক্টর ইউনূস সব তার উপদেষ্টা পরিষদ বা অন্য সবার ব্যাপারেই কিন্তু উনি যথেষ্ট ধৈর্য ধারণ করছেন এবং দেখাচ্ছেন। উনি কাউকেই কিন্তু যত ব্যর্থতাই হোক উনি কাউকে সরাতে রাজি না, এটাই আমরা যতটুকু জানতে পেরেছি। এবং ওনার আর একটা বিষয় হচ্ছে যে উনি হয়তো আশা করেছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেভাবে উনি ফোরামে কাজ করে অভ্যস্ত, সমস্ত কর্মকর্তা কর্মচারী তারা নিজের দায়িত্বে নিজের অফিসে নিজ দায়িত্বে কাজ বা দায়িত্ব পালন করবে। কিন্তু বাংলাদেশ তো আসলে আমেরিকা বা ডেভেলপড কান্ট্রি বা আরো শিক্ষিত কোনো দেশ না। এখানে সম্পূর্ণ অফিসটা গত 16 বছরের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ করা হয়ে গেছে এবং মানে রিক্রুটমেন্টই হয়েছে রাজনৈতিক পরিচিতিতে। এবং প্রকাশ্যে বলা হয়েছে, পিএসসি তে বলা হয়েছে যে মানে আওয়ামী লীগ না হলে সে চাকরি পাবে না। সেটা একই ক্ষেত্রে সশস্ত্র বাহিনী হোক, সরকারি হোক, এমনকি বেসামরিক ক্ষেত্রেও ওই পরিচিতিটা কাজে লেগেছে। সেই পরিস্থিতিতে এখন এই সেম সেটআপ দিয়ে মানে কাজ করা খুবই ডিফিকাল্ট ব্যাপার এবং এটা কোনোভাবে এটা সম্ভব বলে আমি মনে করি। এই সিস্টেমটা ফেল করবে। ওকে, আমি একটা কথা, আমি না হয় শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা বইলা গালি দেই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটা গালি দিয়েছে একটা বিষয়ে মন্তব্য করতে গিয়ে। উনি করিডোর বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছে যে যারা এই করিডোর দেওয়ার বিষয়টি নিয়ে মন্তব্য করেছে এটা সর্বৈব মিথ্যা। এবং এটা বলার পরে উনি একটা কথা বলেছে, আমি এক্স্যাক্টলি ওনার কথাটা কোট করছি, একটা চিলে কান নিয়ে যাওয়ার গল্পের মতো যারা এই অসভ্য কল্প কাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। ওনার মুখ থেকে অসভ্য শব্দটা বের হওয়া মানে আমার মুখ থেকে শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা বেরোনো। কথাটা কি আমি এটা বলতে পারি? 100% আপনি 100% সত্যি কথা বলেছেন এবং হয়েছেও তাই। করিডোর নিয়ে যে হইচইটা হয়েছে, যাদের কনসার্ন যে এই ধরনের কোনো কিছু যদি হয়, বাস্তব অর্থে কিন্তু এটা জাতিসংঘের অধীনে হবে, যেটা হবে এটা কোনো দুই রাষ্ট্রের মধ্যে বা বাংলাদেশ জোর করে কারো ইচ্ছায় এটা করতে পারবে না। এটা মানে মায়ানমারের এটা ঐক্যমত থাকতে হবে, বাংলাদেশের ঐক্যমত থাকতে হবে, তখনই জাতিসংঘ এখানে আসবে। কিন্তু প্রাথমিক পর্যায়ের তথ্যটা আমার মনে হয় আলাপ পর্যায়ে যখন এই 12 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গাকে ফেরানোর প্রশ্ন উঠেছে, তখনই আমি মনে করি তাদেরকে ওই পাশে যারা আছে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে, যাদের ওখানে একটা ফেমেন হওয়ার বা দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু ওই সেক্রেটারি জেনারেলের ভিজিটের সময়কার কথা। ওই সময় হয়তো আলাপ প্রসঙ্গে হয়তো এসেছে যে এটা হিউম্যান করিডোর যদি এস্টাবলিশ করা যায় তাহলে সাপোর্ট দিয়ে তাদেরকে সার্ভাইভ করাতে হবে। উনি কিন্তু তখনই কিন্তু প্রশ্নটা এসেছিল যে আপনারা এই রোহিঙ্গারা আগামী ঈদ করবেন আপনাদের নিজ দেশে। এটা কিন্তু এই জিনিসটাকে কিন্তু আমরা টোটালি ভুলে গেলাম। ভুলে যে আমরা বলতেছি যে করিডোর দিয়ে অস্ত্র যাবে, হ্যান হবে ত্যান হবে। বাট মূল যেটা আমি ইউটিউবে অনেক আগে এসছে, ভারতের যে মাল্টিমোডাল কমিউনিকেশন নেটওয়ার্ক যেটা তারা 7 সিস্টার্সের সাথে কমিউনিকেট করার জন্য করছে, মায়ানমারের একটা পোর্টকে ইউজ করে, ওই রুটের আশেপাশের সমস্ত বসতিগুলোকেই কিন্তু তারা ইয়ে করে বের করে দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে, যেহেতু এটা মুসলিম অধ্যুষিত এবং তাদেরকে বিভিন্ন উচিলায় দেওয়া হয়েছে। এটা যদি সত্যি হয় তাহলে তো ভারত কখনো চাবে না যে এই রোহিঙ্গারা ফেরত যাক, কেন ওই রুটটা তখন তাদের দৃষ্টিতে এটা তখন রিস্কে থেকে যাবে। আমি এই সাবজেক্টটা সম্পর্কে আপনাদের তিনজনকে একটা বিষয় আমি একটু অবহিত করি। ওখানে করিডোরের বলতে কোনো কিছুই নাই, ওখানে নাথিং। সাবজেক্টটা আলোচনা হয়েছে হিউম্যানিটেরিয়ান চ্যানেল, একটা হিউম্যানিটেরিয়ান চ্যানেল, যে চ্যানেলে রোহিঙ্গাদের
বাংলাদেশ থেকে যদি রাখাইনে পাঠানো হয়, ওখানে ঔষধ সাপ্লাই যাবে, খাওয়া সাপ্লাই যাবে, টাকা সাপ্লাই যাবে, ঘর দুয়ার জামা কাপড়ের সাপ্লাই গুলো যাবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে এই হিউম্যানিটেরিয়ান চ্যানেলকে যারা করিডোর বলছে এবং জনগণকে যেভাবে মিথ্যাচারিতার মাধ্যমে করিডোর বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট, এইসব ব্যাপারে যারা জনগণের সামনে তুলে একটা ভুল ন্যারেটিভ তৈরি করেছে, যেটা ইন্ডিয়া করেছে, ডক্টর ইউনূস বলেছে তারা স্রেফ অসভ্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে অসভ্য শব্দটা বের হওয়া আমার মুখ থেকে কুত্তার বাচ্চা বা শুয়োরের বাচ্চা বলা। এখন আপনার কি মনে হয় না এই অসভ্য শব্দটা সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনীর প্রধান এবং রাজনৈতিক দল হিসাবে যারাই এটাকে করিডোর বলে ব্যাখ্যা করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে বলেছে তোমরা সবাই অসভ্য, তোমরা সবাই মিথ্যাবাদী? সাবজেক্টটাকে এভাবে আমি ইন্টারপ্রেট করতে পারি কিনা? সব থেকে বড় জিনিস হচ্ছে যে কোন সরকারি কর্মকর্তার এই বিষয়ে বক্তব্য দেওয়ার আগে কমপ্লিট পিকচারটা অফিসিয়ালি তাকে জিজ্ঞেস করতে হবে। আমি যদি কোনো কথা বলতে চাই, আমি ধরেন আমি চাকরিতে আছি, আমার অফিস থেকে আমি একটা মন্তব্য করতে চাচ্ছি, সেটা অফিসিয়াল লিখিত হোক বা মৌখিক হোক, আমাকে মন্তব্য করার আগে পুরো আপনার কথাটা আটকে গেছিল ব্রিগেডিয়ার হাসান নাসির, আমরা শেষ কথাটা শুনি নাই, আপনার কথা শুনতে পাচ্ছি না। যাচ্ছে আমি আপনাদের কথা কমপ্লিট শুনতেছিলাম, আমি কিন্তু কমপ্লিট, আপনারা যখন কথা বলছেন কোনো ইন্টারাপশন হয় নাই, আমি কথা শুরু করলেই কেটে যাচ্ছে। জি, আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটা আমি অফিসিয়াল, এটা তো অফিসিয়াল নর্মস এর বাইরে, কোন এটার জন্য তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সুযোগ আছে আমি মনে করি। যেই কথা বলছে যারাই বলেছে সরকারি একটা অফিসিয়াল স্টেটমেন্টের ফরেন মিনিস্ট্রি যদি কোনো স্টেটমেন্ট দিত এই সংক্রান্ত, সেটার পরিপ্রেক্ষিতে মন্তব্য করার সুযোগ ছিল, কিন্তু সেটাও হবে সেনা সশস্ত্র বাহিনী করলে আইএসপিআর করবে, কোন গভর্নমেন্ট অফিস করলে তাদের অফিস থেকেও প্রেস রিলিজ বের হবে, কিন্তু হে ওয়েল কমেন্ট করার তো এখানে কোনো সুযোগ নাই। যখনই কমেন্ট করছে কারণ হচ্ছে এটাতে দেখা যাচ্ছে যে আলটিমেটলি এই রোহিঙ্গারা আসা এবং তাদেরকে ফেরত না পাঠানোর পিছনে মূল যে কারিগরটা আমাদের প্রতিবেশী, তাদের স্বার্থহানি হচ্ছে দেখে তারা চিল্লাচিল্লি করছে, এবং তাদের যারা স্পোক্স পারসন আছে গত 16 বছরে যাদেরকে পেলে পুষে বড় করছে, তারাই কিন্তু ওই চিল্লাচ্ছে, যেটা অনেকে বলছে মানে ওই যে শিয়ালের মতন একজন হুয়া বলতেছে আর সাথে সাথে হুক্কা হওয়া শুরু করতেছে, বা হুক্কা হওয়া বললে কেয়া হওয়া করতেছে। এই জিনিসটাতে আমাদেরকে রীতিমতন মানে মানে বিব্রত করছে যে এটা কোন জাতি আমরা, যে আমাদের নিজেদের স্বার্থ আমরা বুঝি না, আমরা কোনটা সঠিক। ইভেন জ্ঞানী লোকরাও এই ভুলটা করছে। আমরা যদি রাস্তায় চার দোকানে যদি এগুলো আলাপ হতো তাহলে কথা ছিল, এটা সত্যিকার শিক্ষিত মহলেও একই রকম মানে না বুঝে চিল্লাচিল্লি হচ্ছে, যেটা আমাদের, আমরা কার প্রতি অ্যালাইড, মানে বাংলাদেশের পক্ষের লোক না আমরা কোনো প্রতিবেশীর পক্ষে কাজ করি, সেটাই আমাদেরকে প্রতি মুহূর্তে মনে করায় দিচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, আপনাকে একটা প্রশ্ন আমি করতে চাই। আপনি আর্মির একজন সিনিয়র কর্মকর্তা ছিলেন। আর্মি ইউনিফর্মে কোন জেনারেল, কোন সেনাপ্রধান, নৌপ্রধান বা বিমান বাহিনীর প্রধান ওপেনলি কোন রাজনৈতিক বক্তব্য দিতে পারেন কিনা? এটা তো আমরা প্রথম কথা হচ্ছে যে না, স্টেটওয়ে নো, বাট এই সেম সেটআপ তো গত 16 বছরে ছিল বিভিন্ন ক্যাপাসিটিতে, তারা তো কখনো মুখ খোলে নাই এবং অনেক জঘন্য কার্যক্রম হয়েছে। এই হেফাজত বিডিআর হত্যা বলি, হেফাজত কিলিং বলি, এবং তারপরে সারা মানে গুম খুনের যে রাজত্ব চলেছে, অবিচারের যে রাজত্ব চলেছে, রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে, এই ব্যাপারে তো সশস্ত্র বাহিনী কখনো মুখ খোলে নাই। 14, 18, 24-এর ইলেকশনের সময় তো কখনো বলে নাই যে এটা পার্টিসিপেটরি হয় নাই বা হচ্ছে না, ইলেকশন করা উচিত হবে না, করা যাবে না, এরকম তো কোনো আওয়াজ আমরা শুনি নাই। তাহলে এখন কেন হবে, সেটা হচ্ছে প্রশ্ন। ওকে, আমি আপনার কাছে ব্যাক করছি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। আপনি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের প্রত্যেকটা কথা শুনেছেন। একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাচ্ছি, গত 16 বছরে জেনারেল ওয়াকার কোন করিডোর নিয়ে কথা বলে নাই, কোন পোর্ট নিয়ে কথা বলে নাই,
কোনো গণহত্যা নিয়ে কথা বলে নাই, কোনো ভোট রিগিং নিয়ে কথা বলে নাই, কোনো ইলেকশন নিয়ে কথা বলে নাই, বিডিআর পিলখানা ম্যাসাকার নিয়ে কথা বলে নাই, আজকের হঠাৎ কথা বলছে। এখন আপনি বলবেন যে জেকব ভাই আমি আর আপনি তো এটা নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছি, বাট আজকের এই পর্যায়ে আমরা ওয়াকার সম্পর্কে আর এমন কি মন্তব্য করতে পারি যে এই মুহূর্তে তাকে আর্মি থেকে স্যাক করার আর কোনো বিকল্প নাই? আর কি কিছু আছে আপনি দেখেন? এইটার ব্যাপারে আমি এর আগে একবার বলেছি, আমার মনে আছে যে তাকে চেক করলাম এবং আরেক নতুন মুখোশ পরে আরেক জেনারেল আসলো, বিষয়টা সেখানে না। যদি ব্যক্তি পরিবর্তন হতো আর সিস্টেম যদি একই থাকে তাহলে তো এইভাবে 53-54 বছর চলেই আসতেছে। আর আরেকটা কথা আমি আপনার ব্রিগেডিয়ার সাহেবকে একটু মনে করাই দিচ্ছি, আপনিও কয়েকবার উল্লেখ করেছেন, আপনারা অনেকেই ভুল করি, শুধু বারবার একটা কথা বলা হচ্ছে 16 বছর দলীয়করণ হয়েছে, প্রশাসনকে নিজের দলীয় লোকদেরকে আনা হয়েছে। যেন এই 16 বছরের আগে এখানে ভারতীয় আগ্রাসনের কোনো নমুনা ছিল না, 16 বছর আগে কোনো দুর্নীতি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় নাই, বিষয়টা কিন্তু তা না। কাজে এখানে দলীয়করণ শুরু হয়েছে একেবারে 72 থেকে 75-এর একটা অংশ, তার পরবর্তীতে যদি একটু বাদও দেই জিয়া রহমানের সময় কিংবা কিংস পার্টি যাই কম আর বেশি যাই হোক না কেন, ব্যক্তি জিয়া এক জিনিস আর তার চারপাশে লোকরা কিংস পার্টি করে যারা আসছে তাদের এক জিনিস। এর সাথে থেকে শুরু হয়েছে হাসিনার, এর আগে ছিল খালেদা জিয়া 2 বছর ছিল, সব কিছু মিলায় দেখেন গত 54 বছরের ভিতরে মানুষ ধুকে এই ভারতীয় আগ্রাসনের মধ্যে ছিল। এর সম্পূর্ণ প্রশাসন তারা নিয়ন্ত্রণ করছে। এখন যদি বারবার আমরা যদি বলি যে এইটা এই নির্বাচনে বিএনপি যাবে আরেক নামে আসবে, এনসিপি যাবে আরেকজন আসবে, আমাকে টার্গেট করতে হবে দিল্লি, আমাকে টার্গেট করতে ভারতীয় হায়না আগ্রাসনের বিরুদ্ধে, যেটা আমরা দেখেছি যে 47-এও এরা অখণ্ড ভারত, দিল্লির অখণ্ড ভারত যেটা নাকি নেহরু কনসেপ্ট থেকে, তারা ওইটা মানে নাই, আমাদের 71 মানে নাই, এখনো মানছে না। কাজে আমাদের প্রশ্ন হচ্ছে ভারতের যে রর অপারেটিভ লক্ষ লক্ষ লোক আছে, তাদের পেইড এজেন্টগুলো আছে, এই যে হুকাওয়ার কথাটা বলছেন সত্যি কথা। কাজে এখানে প্রশ্নটা হচ্ছে যে ওয়াকারকে যদি আমরা বিচার করতে ব্যর্থ হই এবং ওয়াকারের সাথে ব্রিগেডিয়ার অ্যাবভ 30-35 জন জেনারেল এবং 100 জন সেক্রেটারি, 100 জন বিচারপতি ম্যাজিস্ট্রেট, এবং এই সেই যে আপনার যমুনা, আপনি আপনার যে দেখেন যে এই যে যারা নাকি মাফিয়া ব্যবসায়ী, আপনাদের মনে আছে 303 আইব খান একবার করেছিল, খুব কঠোরভাবে সিএসপি অফিসার করছিল। আজকে যদি আমরা ইউনুস সাহেবকে যদি বলি যে আপনি 303 777 করেন, জনগণ আপনার সাথে আছে, আপনি আর্মিকে ঢেলে সাজাতে হবে, পড়াশোনা ঢেলে সাজাতে হবে, সত্য কথা বলতে হবে, ভারত আমাদের বন্ধু হতে পারে না, হয় নাই। আজকে যারা ভারতকে বন্ধু বলে তারা বাংলাদেশের শত্রু, অবশ্যই শত্রু, এটা বহুবার বলছি যে আমরা এখন যুদ্ধের মধ্যে আছি এবং ওয়াকার হইল তাদেরই লোক, ওয়াকার গ্যাংদেরকে অ্যারেস্ট করতে হবে, এটাই আমার শেষ কথা। ধন্যবাদ। ওকে, না আপনি ধন্যবাদ দিয়ে যেন না, আপনাকে আমি জিজ্ঞাসা করি ওয়াকারের ন্যারেটিভ, ওয়াকার হি ইজ অ্যাক্টিং লাইক এ কোঅর্ডিনেটর বিটুইন ইন্ডিয়া এন্ড বিএনপি, এই মুহূর্তে সে হচ্ছে ভারতের সমন্বয়কারী। এক্স্যাক্টলি দ্য ওয়ে ওয়াকার ইজ অ্যাক্টিং, it's look like he is fulfilling the responsibility of a coordinator between political party and India. এখন এটা যদি হয়, আজকের পর্যন্ত বিএনপির এই প্রস্টিটিউট তুল্য অনেক নেতারা রাস্তাঘাটে স্লোগান দেয়, নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালি দেয়, পেশাব করার কথা বলে, ধাক্কা মারার কথা বলে, কিন্তু কেউ জেনারেল ওয়াকার সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করে না। এটাকে আপনি কিভাবে দেখেন কাজী আব্দুল আল মামুন? তার কারণ তারা মনে করছে যে যেভাবে সেফ এক্সিট হয়ে গেছে এই 9 মাসের মধ্যে, এই আওয়ামী ভারতীয় মানে এই গ্যাংদেরকে কোনো বিচারের মধ্যে আনা হয় নাই, এবং এখন আমরা নতুন করে এটা ভুলে যাই শুধু বিএনপিকে করছি। আমি কাছে বিএনপিও নতুন নামে আসবে আবার। এখন বিএনপির যেই অ্যাক্টিভিটিস, এটা হলো আওয়ামী লীগেরই প্রতিচ্ছবি আমরা দেখতেছি। কাজে এইখানে আজকে আমি বারবার একই কথা বলবো, যেই নামে ডাকেন না কেন, গোলাপকে যে নামে ডাকেন না কেন তার গন্ধে কোনো তারতম্য নাই, ঠিক তেমনি একটা গলিত পচা যেইভাবে আপনি বলেন না কেন জিনিসটা তাই। কাজে আমরা চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা সেমি বিপ্লব হয়েছে, এটাকে পূর্ণাঙ্গ দিকে যেতে হবে। কাজেই এখন নির্বাচনের কথা যারা বলে এর মানে কি তার জনগণের তার প্রতি আস্থা নাই কিংবা আস্থা নেওয়ার জন্য। এবার রেফারেন্ডামের ব্যাপারটা আমি তাই বলছি, আজকে কোনো ধরনের, কেন রেফারেন্ডাম ইংলিশে বলে, বাংলায় বলে হানা ভোট,
মানে ওইভাবে ভোট মানে কি মতামত, আরে মতামত জনগণ দিয়ে দিছে, পার্লামেন্ট জনগণ দখল করে ফেলেছে, গণভবন দখল করে ফেলছে। এই ওয়াকার কাশিম বাজারে কুটি ষড়যন্ত্রের মাঝখানে যারা যারা ছিল, এখানে বলেন আপনি আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাতের নেতৃবৃন্দ বলেন, যাদেরকে বলেন, মানুষ এখন টোটাল পরিবর্তন চায়। এখানে অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানগুলো চায়। ভাড়াটিয়া আর্মি হিসাবে জাতিসংঘের এই দাসত্ব আর চায় না। কাজে আমরা বলতে চাচ্ছি, এই যে আমরা ভয়কে জয় করে আমরা সবাই আবু সাইদের চেতনাকে ধারণ করছি, এইটাই মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্যায়। এটাকে আরো দীর্ঘায়িত করতে হবে। এখানে ওয়াকার গ্যাং কেন, সবাইকে আমরা বিচার আওতায় আনতে হবে। ধন্যবাদ। আমাকে একটা কথা বলেন, আপনি অনেক সময় আমারে থামায়া দেন, জেকব ভাই আপনি শুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা বলে গালি দিয়েন না। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে এরা অসভ্য। ওনার এই অসভ্য বলা মানে আমি শুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা বলা। উনি বলছে যে করিডোর নিয়ে যারা কথা বলে, সার্বভৌমত্ব নিয়ে যারা কথা বলে, এই মিথ্যা তথ্য প্রচার করে এবং দেশবাসীকে মিসগাইড করে, তারা অসভ্য, তারা অসভ্য একটা শ্রেণী। এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? শুনেন, উনি তো এই সুন্দর রাজনৈতিক ভদ্র ভাষায় উনি যে কথা বলছেন, আমার লেনিনের কথা মনে করাই দিলেন। লেনিন বলেছিলেন এই বুর্জোয়া পার্লামেন্টকে বলছিলেন শুয়োরের খোয়ার। তো লেনিন যদি শুয়োর পর্যন্ত যাইতে পারে, আর উনি তো অসভ্য বলেছেন, এত ভদ্রলোক, সারা পৃথিবীতে তার যে একটা ইমেজ আছে। এখন আমার মনে হয় এটা একটা বড় মেসেজ, উনি হার্ড লাইনে যাবেন আশা করি। এবং সবচেয়ে বড় কথা হলো যে উনি বুঝতে পেরেছেন যে এতগুলো টকশো আছে, এইগুলো আছে, সেগুলো আছে, অনেক এখন টকশো হয়, যারা নাকি প্যানেল তৈরি করে, মুখ তৈরি করে। আবার শোনা যায় ওয়াকার সাহেব তাদের সাথে কথা বললে ওনারা আবার ওয়াকার বন্দনা শুরু করে দেয়। ওই যে একজন হক সাহেব আছে, বেহক কথা বলে, এখন উনি তাকে মুসা আলাইহিস সালাম বানায় দিছে। ভাই এইসব আমাদের চলবে না। আমি নিজে মুক্তিযুদ্ধ ছিলাম, আমি ক্ষুদ্র একটা রাজনৈতিক কর্মী, আমাদের দলের সংখ্যা মানে অনেকে বলে ভাই 100 জনের মধ্যে কিংবা এতজন। আমি ওইভাবে বলতে চাচ্ছি, আজকে আমরা সবাই মুক্তিযোদ্ধা। কাজে এইখানে ওয়াকার সাহেবকে আমরা সেনাপতি বানাইছি এবং হি ইজ অ্যাবভ দি কন্ট্রোভার্সি। আমরা যদি মানতে পারি, সাধারণ জনগণকে আপনি জিজ্ঞাসা করেন, সাধারণ জনগণ বলে যে ওয়াকার 10 বছর থাকুক। আপনি ঈদের দিনে দেখেছেন সাধারণ জনগণ কি অবস্থা হয়েছে। কাজে এরকম একটা নেতৃত্ব যেহেতু পেয়েছি, বিভিন্ন রাজনৈতিক মহল, শুধু এই যে কিছু আছে আওয়ামী বাম টাম আছে, এগুলো বাদ দেন, এগুলো কিছু জামাতের কিছু লোকজন আছে, আমি জামাতের কর্মীদের কথা বলছি না, জামাতের নেতৃত্বের কথা আপনি দেখেন না কেন। এই ডক্টর শফিকুর রহমান ক্ষমা করে দিতে চায়, উনি ফ্যাসি শব্দ ব্যবহার করতে চায় না, ভারতকে বন্ধু বলে। উনি একসময় জাসদ করতো, এখন আওয়ামী লীগের যে সময় ছাত্র নেতারা ছিল এখন বিএনপির ভিতরে ঢুকে গেছে। এখন বিএনপির মুখপাত্র মনে হয় যে রয়ের মুখপাত্র। কাজে আজকে ভাবতে অবাক লাগে যে আপনি লন্ডনে বসে তারেক রহমান চুপ করে মজা দেখতেছেন, হ্যাঁ, উনিও দেখা যায় যে উনি ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ করছেন। আরে উনি 17 বছর তো কিছুই করেন নাই, না উনি আন্দোলন করলেন, না নির্বাচন অংশগ্রহণ করলেন। কাজে দেশটা কারো বাপের না, দেশটা আমাদের সবার। ওকে, আমি এবার হাজী ইসলাম আপনাকে একটা কথা বলি। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ তথাকথিত স্বাধীনতা অর্জন করেছে। ধরে নিলাম তথাকথিত শব্দটাকে আমি বাদ দিলাম। এই মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা, কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না, এই মুক্তিযোদ্ধা বাণিজ্য অর্থাৎ মুক্তিযোদ্ধাদের আসল লিস্ট 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত তৈরি করা ঠিকমতো হয় নাই। একের পর এক তৈরি করেছে কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না। পরবর্তীতে ভারত এই মুক্তিযুদ্ধটাকে, মুক্তিযোদ্ধাদেরকে একটা বাণিজ্য হিসাবে নিয়েছে, একটা বাণিজ্যিক লিস্ট তৈরি করো। প্রথম বলেছে 50,000, পরে বলেছে 60,000, পরে ধীরে ধীরে বাড়তেছে 80,000, পরে যাইতে যাইতে দেখা গেল 1 লক্ষ, 2.5 লক্ষ পর্যন্ত। টোটাল বিষয়টা এমন হয়েছে যে মুক্তিযোদ্ধা বাণিজ্য। আপনারা আমি একটা উদাহরণ দেই, আপনারা তিনজনেই বুঝবেন। আমেরিকায় সবচাইতে বড় ব্যবসা কোনটা জানেন ইসলাম সাহেব? আপনাদের তিনজনকে আমি মনে করাই, আমেরিকার সবচেয়ে বড় ব্যবসা হয়েছে জিজাস ব্যবসা, যিশু খ্রিস্ট ব্যবসা। পয়সা কামাইবেন, একটা চার্চ খুলে বলেন ফাদার সান হোলি স্পিরিট, ও জিজাস গিভ ইট টু মি। এটা হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় ব্যবসা। গত 53 বছরে জনগণের মধ্যে আর কোন ব্যবসা হোক আর না হোক, ভারতীয়রা এবং আওয়ামী লীগাররা একটা ব্যবসা এস্টাবলিশ করেছে, ওইটা হচ্ছে মুক্তিযোদ্ধা ব্যবসা। এখন এই মুক্তিযোদ্ধা ব্যবসাটা যখন লোকজন দেখতেছে বয়সের আনুপাতিক হারে এই ব্যবসাটা আর বেশি দূর যাওয়া যাবে না, এখন একটা কুত্তার বাচ্চা গ্রুপ বাইরেছে, তারা বলে মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্ম এই আরেক শুয়ারের জাতি বাইরে হয়ে গেছে, তাদেরকেও
ভাতা দাও, ওইটা কইছি জিজাস ব্যবসা। এখন আজকের হঠাৎ করে যখন সেনা প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজে বাধা তৈরি করছে, হঠাৎ করে এখন তারা বলে কে মুক্তিযোদ্ধা আর কে মুক্তিযোদ্ধা না, মুজিব মুক্তিযোদ্ধা না, তাজউদ্দিন যোদ্ধা, অমুকের যোদ্ধা না। এই মুহূর্তে এই আলোচনাটাকে আপনি কিভাবে দেখেন হাজী ইসলাম সাহেব? আপনার মাইক্রোফোন অফ। ওকে, আমি আনমিউট করেছি, কথা বলেন প্লিজ। মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক অনেক পূর্ব থেকেই চলে আসছে, কারণ আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা বোধহয় তালিকাভুক্ত হই নাই, কোথাও যাইয়া নাম লেখাই নাই যে আমাকে চাকরি দিতে হবে। মুক্তিযুদ্ধে করছিল এক ব্রিগেডের পাকিস্তানের, এটা ব্রিগেডিয়ার হাসান নাসির সাহেব ভালো বলতে পারবেন, তাকে তো আমরা গড়ার মধ্যেই নেই না। আচ্ছা, এই পতাটা কিন্তু তাদেরই করা। আচ্ছা, এখন আমার সেই কথা যাচ্ছি না। কাজে মুক্তিযুদ্ধ একটি চলমান প্রক্রিয়া। মুক্তি মানে মানুষের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি। এই নূতন পতাকা আর ভৌগোলিক সীমা এটা না। আপনারা জানেন ফ্ল্যাগ বার্নিং ইস্যুতে আমি একটা কথা বলছিলাম, মানে আপনি বুশ জুনিয়রের সময় আমেরিকার চিফ জাস্টিস রায় দিল যে গণতন্ত্রের বহিঃপ্রকাশ হতে পারে চরমভাবে রাষ্ট্রের বিরুদ্ধে, এবং রাষ্ট্রের প্রতীক পতাকাকে অস্বীকার করা এবং এটা বার্ন করতে পারে। সুপ্রিম কোর্ট রায় বের হলো, লক্ষ লক্ষ লোক অপেক্ষা করছিল, রাস্তা পোড়াই দিছিল। আপনি কি চিন্তা করতে পারেন যে বাংলাদেশে, পাকিস্তান, ইন্ডিয়া এই ধরনের কোনো রায় হলে সেই হাইকোর্টে চালাই দিবে? কাজে এই যে টলারেন্সের ব্যাপারটা, কাজেই একটা মুক্তিযুদ্ধ একটা চলমান প্রক্রিয়া। যেরকম মানুষের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস, হ্যাভ অ্যান্ড হ্যাভ নট নিয়ে চলবে। আর যখন কি সালাউদ্দিন চৌধুরী বলেন, অমুক বলেন, এদের যদি বিচার না হয় তাহলে আমরা যে পাকিস্তানের বিরুদ্ধে বললাম যে 22 পরিবার বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল, 6 দফা ভিত্তিক বলা হয়েছিল যে পাকিস্তানের 22 পরিবার লুটে পুটে খাচ্ছে, এখন তো আমাদের এই নব্য বাঙালি 22 পরিবার কি হবে? আজকে এইটা বলতে হবে, আজকে এটা বলতে হবে। আজকে যে মাফিয়া, মামুন ভাই বিষয়টা ওটা না, আমি এটাই বলছি যে মুক্তিযুদ্ধ একটি ব্যাপক অর্থে, কাজে এটা আজকে না হয় আরেকদিন আমরা আলোচনা করবো। এই মুক্তিযোদ্ধার ফেরি করা আর চলবে না, এটা তো মুক্তিযোদ্ধা বাণিজ্য, মানে টোটাল বাণিজ্য তো চলবেই না। আর এখন এই আলোচনাটা নিয়ে এসে আমাদেরকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই বিতর্কে যাওয়া যাবে না। কারণ এতদিন হাসিনা বলছিল মুক্তিযুদ্ধের পক্ষে, এখন বলার চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি ক্ষমতায় আসলো। কয়দিন না ইউনূসকে রাজাকার না বানায় দেয়, আমি তো সেই দিকে আছি। অথচ ইউটিউবে দেখা গেছে যে উনি 71-এ মুক্তিযুদ্ধের পক্ষে, হ্যাঁ, নিউ ইয়র্কে আমেরিকা ক্যাম্পেইন করছেন। এটাও আমি বলবো যে জাকির মির্জা সাহেব এই বিষয়ে ওনার ভূমিকা নিয়ে একদিন আলোচনা করেন, কারণ জনগণ কিন্তু তারা বুঝতেই পারতেছে না, আরে উনি আবার কবে মুক্তিযুদ্ধ করছিল, উনি তো সুদখোর ব্যবসায়ী, এটা ঠিক না। ওকে, আমি আপনার কাছে ব্যাক করছি, আমি ব্রিগেডিয়ার হাসান নাসির আপনার কাছে যাব। আপনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন? আমি তখন ক্লাস, এখানে বলতে পারেন যে 25 তারিখে যখন ঢাকায় ক্র্যাকডাউন হয়, সেই সময় থেকে আমি তখন ক্লাস 8-এ পড়ি। 8 থেকে 9-এ উঠেছি মাত্র, ক্লাস করা শুরু হয় নাই। ওকে, সেই পরিস্থিতিতে আমরা 25 থেকে 1 এপ্রিল পর্যন্ত আমার ঝিনাইদহে যে রেজিস্ট্যান্স ডেভেলপ করা হয়েছিল, সেই রেজিস্ট্যান্সে আমরা অংশগ্রহণ করেছিলাম। আমরা সপরিবারে, সবাই, বৃহত্তর পরিবার বলতে সেটাতে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু তারপরে আমরা দেখলাম আমাদের স্থানীয় পলিটিক্যাল নেতৃবৃন্দ ব্যাংক থেকে 3.5 কোটি টাকা নিয়ে এসপি মাহবুব এবং নূর আলম সিদ্দিকী, ওনারা চলে গেলেন ট্রাকে ভরে 3.5 কোটি টাকা নিয়ে ভারতে চলে গেলেন এবং সবাইকে ভারতে চলে যেতেন। তখনই কিন্তু মানে একটা বিরাট অংশ যারা 47-এর দেশভাগের সাথে সংযুক্ত ছিল, তারা কিন্তু তখনই সিদ্ধান্ত নিয়েছিল যে ভারত ভেঙে যখন পাকিস্তান হয়েছে, যে কারণে ভারতের কাছে যে আমরা তার থেকে ভালো কিছু আশা করব না, পিছনে আবার ফেরত যাওয়ার সম্ভাবনা। সেটাই কিন্তু আমরা 53 বছর পরে সেটাই দেখলাম যে 71 সালে যেটা হয়েছিল, আমরা যদি নিজেরা দেশে থেকে যদি স্বাধীনতাটা অর্জন করতাম তাহলে এটা অনেক সম্মানজনক হতো। এখন যেটা হয়েছে 16 ডিসেম্বর পাক ভারত যুদ্ধ, আমরা বলি এটা বিজয় দিবস। এবং ভারতে যারা পালিয়ে গেছে, ক্যাম্পে থেকেছে, বা ওইখানে আওয়ামী লীগের নেতারা কি করেছে সারা দেশের লোক জানে, ভারতের লোকরা বেশি জানে কলকাতা নেতারা যে কি করেছে। সবাই মুক্তিযোদ্ধা এবং তারা এখনো সরকারের ভাতা নিচ্ছে। মুক্তিযুদ্ধের এই ডেফিনেশনটা প্রকৃত যারা মাঠে যুদ্ধ করেছে অস্ত্র নিয়ে তাদেরকে, এবং যারা জীবন দিয়েছে
যারা শালীনতা হারিয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে, ওই সবাইকে মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে। আমার মনে হয় এটার একটা ব্যাপক জাতীয় ভিত্তিক একটা কমিশনের মাধ্যমে এটাকে একটা রিজলভ করা উচিত। যারা যে সরকার যখন আসছে তখনই তাদের পক্ষের লোকজনকে মুক্তিযুদ্ধ তালিকা দিয়েছে, এবং এখন দেখা যাবে যে অনেক মুক্তিযোদ্ধা এই মুহূর্তে বাংলাদেশে ভাতা নিচ্ছে, যাদের বয়স অনেকে হয়তো জন্মই নাই বা বয়স হয়তো ছিল 10 বছর। আমিও, আমার বয়স যেহেতু তখন 11, 12, 13 বছর ছিল, আমি বলতে পারতাম যে আমার বয়স তো তখন মুক্তিযুদ্ধের জন্য হয় নাই। বাট এই জিনিসটা, এই মুক্তিযুদ্ধ নামটাকে পচানো হয়েছে, স্বাধীনতা যুদ্ধটাকেও পচানো হয়েছে পরিকল্পিতভাবে। এইটার একটা সুরাহা হওয়া উচিত। বাট সেটার একটা সুযোগ আমরা পেয়েছি এই 5ই আগস্ট 24-এ। এই মুক্তিযুদ্ধটা, এই যুদ্ধটা আমরা জিতেছি কোন রকম বহির শক্তির সহায়তা ছাড়া, অ্যাবসলিউটলি জনতা, এমনকি কোন রাজনৈতিক দলও এটার সাথে সম্পৃক্ত ছিল না। তো সত্যিকার অর্থে জনতার বিজয় যদি কোথাও বোঝানো হয়, এবং বহির্দেশের কোন শক্তিশালী দেশের কোন প্রকাশ্য বা অপ্রকাশ্য সহায়তা ছাড়া যদি কোনো বিজয় এসে থাকে, সেটা 5ই আগস্টের এই বাংলাদেশের এই বিপ্লবের বিজয়। তো সুতরাং এই কারণেই মনে হয় সবাই মিলে এটাকে পচানোর তালে রয়েছে। তো এটা ওই আমাদের 71-এর মুক্তিযুদ্ধের মতো পচানোর আগে আমাদের মনে হয় সতর্ক হওয়া উচিত। আমাদের এই যে জুলাই ডিক্লারেশনটা, এটা স্পষ্টভাবে আসতে হবে এবং এই সমস্ত কার্যক্রমটাকে স্বীকৃতি দিতে হবে। এই কেননা আওয়ামী লীগ কিন্তু অপেক্ষা করছে যে ওই পুলিশ আওয়ামী লীগের লোকজন যারা মারা গেছে তাদের নামে এফআইআর লিখে বসে রয়েছে, যে বিএনপি ক্ষমতায় আসলে এরা ফাইল করবে, ওদের মামলা নীরবে শুরু হয়ে যাবে, টেরও পাবে না। আওয়ামী লীগের সময় যারা জেলে ছিল, মামলায় ছিল, তাদের মামলা কিন্তু এখনো চলতেছে। ওই বড় বড় নেতারা মাফ পাইছে, 100টা মামলা মাফ হয়ে গেছে, কিন্তু তার গ্রামের ওই 14 গ্রামের বা ওই আপনার তেঁতুলিয়ার টেকনাফের যাদের মামলা রয়েছে, মিথ্যা মামলা, তারা কিন্তু এখনো জেলে রয়েছে, নালে মামলার পিছনে জমি জাতি সব গরু ছাগল বিক্রি করছে, তারপরে জমি বিক্রি করছে, এখন হয়তো বসত ভিটা বিক্রি করা বাকি আছে। এই জিনিসটা কিন্তু মানুষ প্রতিদিন ফিল করতেছে যে আমরা বিপ্লব 5ই আগস্টের এই বিজয়টাকে আমরা নষ্ট করার তালে আছি। এখন দেখো ভাই, আমি যেটা বলবো, বিচারের ক্ষেত্রে আমি কারোর নাম নিতে চাই না, আমি বলবো না যে অমক এক্স জেনারেল অমক চমক। আমাদের একটা ক্রাইটেরিয়া ফিক্স করতে হবে যে এই অপরাধে যারা অপরাধী তাদেরকে বিচার করতে হবে, যারা মানে খুনের সাথে জড়িত তাদেরকে অবশ্যই বিচারের আওতা নিতে হবে, যারা দুর্নীতি করছে তাদেরকে বিচারের আওতা নিতে হবে, যারা সরকারি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কোন রাজনৈতিক শক্তিকে স্বৈরাচার হইতে সাহায্য করছে, সে যে পদবীরই হোক, অবসরে হোক, চাকরিতে থাকুক, তাদেরকে লিস্ট আউট করে ওই 303 কেন 909 জন হইতে হবে প্রয়োজনে। যদি 3300 হইতে হয় তাহলেও কোনো আপত্তি নেই। এই জিনিসগুলা আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কারো নাম ধরে বলবো না যে অমুকরে বরখাস্ত করা হোক, তাহলে কিন্তু মনে হবে যে আমরা কারোর বিরুদ্ধে কথা বলছি বা তাকে আমি পছন্দ করি না বলে তার বরখাস্ত। আমরা ক্রাইটেরিয়া সেট করব, এই ক্রাইটেরিয়ার মধ্যে যে পড়বে তারই বিচারের আওতায় আসবে। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখছি যে যাকে আমরা বলছি খুব সৎ মানুষ, নামাজি মানুষ, পরেশগার মানুষ, উনি কিন্তু এই সমস্ত খুনিদেরকে প্রোটেকশন দিচ্ছেন, এবং তার কারণে একটা দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সম্পূর্ণটা আজকে বদনামের ভাগিদার হবে। সশস্ত্র বাহিনীর কিন্তু বাকি কেউ কিন্তু এটার সাথে জড়িত না, সবাই কিন্তু এখনো এই আগস্টের বিপ্লবে যারা মানে যেটা যাদের রেজিস্ট্যান্সের কারণে বিপ্লবটা সফল হয়েছে, যে আমরা গুলি করব না, আমার ভাই বোন আত্মীয় স্বজনের বুকে আমি গুলি করব না, এটা সশস্ত্র বাহিনীর কিন্তু মধ্যম এবং নিম্ন পর্যায়ের এবং সকল পদবীর সদস্য। কিন্তু যখন এটার বিরুদ্ধে বিচারের কথা বলা হচ্ছে, আমরা যখন আওয়াজ তুলতেছি যে এই গুম খুন হত্যার বিচার করতে হবে, তখন সশস্ত্র বাহিনীর ভিতরে একটা প্রচার চালানো হচ্ছে যে কিছু রিটায়ার্ড অফিসার তারা সশস্ত্র বাহিনীর নামে বদনাম করতেছে। বাট আমরা তো সশস্ত্র বাহিনীর সুনামটাকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছি। যে বদনামটা গত 16 বছরে হয়েছে, তাদের এই সশস্ত্র বাহিনীটার বদনাম হয়েছে অল্প কিছু সিনিয়র অফিসারদের কারণে, তাদেরকে হিসাবে না হোক, বিচার তদন্ত করা হোক। আমি বলতেছি না তাদেরকে এখনই ফায়ারিং স্কোয়াডে নিয়ে, অনেক জায়গায় তো হয়েছে, ইরানে হয়েছে, তো আমরা সিরিয়াতে দেখলাম 7 দিনের মধ্যে বিচার, ফায়ারিং স্কোয়াডের সব বিচার হয়ে গেল। আমরা তো সেটা বলছি না, তাদেরকে তাদের অভিযোগের বিরুদ্ধে তদন্ত করা হোক। সব থেকে দুঃখজনক ব্যাপার, আজকে আমরা একটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, একটা ঘটনা দেখলাম, মেজর হায়দার নামে একজন একটা অফিসারের সাথে, মানে এই এখন ওই যেহেতু সিনিয়র অফিসারদের বিরুদ্ধে কমপ্লেন করা হচ্ছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে এবং বলা হচ্ছে যে তারা অপরাধী, জুনিয়ররা দেশপ্রেমিক এবং ভালো,
এবং জুনিয়র অফিসারদের মধ্যে থেকে কিছুকে কন্ট্রোভার্সিয়াল করা বোঝানোর চেষ্টা হচ্ছে যে তারাও এই কার্যক্রমের বিরুদ্ধে কে একটা মেজর সাহেব একটা ক্যাপ্টেন বা ক্যাপ্টেন সাহেবের সাথে খারাপ ব্যবহার করছে প্রকাশ্যে, সেটাকে প্রথম ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে, তারপরে তাকে ব্যাপকভাবে শারীরিক নির্যাতন করে তাকে পুলিশের ভ্যানে উঠানো হচ্ছে, সেটা ছবি প্রকাশ করা হয়েছে, এবং তাকে হাজতে নিয়ে তাকে ফ্লোরের মধ্যে শুয়ে আছে, এটা এখন সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে। এখন সোশ্যাল মিডিয়াতেই প্রশ্ন উঠছে যে এই মেজর সাহেব বলে তাকে বিচার করা হলো, কিন্তু যারা মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল যারা এর থেকে খুনের মানে একটা ক্যাপ্টেনের সাথে খারাপ ব্যবহারের কারণে যদি তার এই শাস্তি পেতে হয়, যাদের বিরুদ্ধে প্রকাশ্যে গুম, খুন এবং বিভিন্ন রকম দুর্নীতি, শত হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের তো আমরা কোথাও দেখছি না যে মারধর করে নিয়ে তাদের পাঠা লাল করে তো কেউ গাড়িতে ওঠাচ্ছে না, এমনকি তদন্ত শুরু হয় নাই। আমার মনে হয় সশস্ত্র বাহিনীর ভিতর থেকে আওয়াজটা এখন উঠবে যে আপনাদের কারণে আমরা আজকে পুরো সশস্ত্র বাহিনীটা বদনামের ভাগিদার হচ্ছে। আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা চাকরি করবেন না ছেড়ে দিবেন। আমি যদি আপনার কথাটাকে সমর্থন করে এভাবে বলি যে স্পেসিফিক, আমি আপনার সাথে একমত, আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না, কারণ আমি আর আপনি যদি বলি অমুককে অ্যারেস্ট করা হোক, তাহলে বলবে যে ব্যক্তিগতভাবে আমাদের কোনো শত্রুতা আছে, কিন্তু একটা ক্রাইটেরিয়া যদি ফর্ম করে যে এই ক্রাইটেরিয়ায় স্বৈরাচারকে যারা এইভাবে সাহায্য করছে, সেটা একজন জেনারেল হতে পারে, সেটা একজন সিপাহি হইতে পারে, ক্রাইটেরিয়াটা যদি সেট করে দেন তারা তাদেরকে অ্যাবসলিউটলি তাদেরকে ধরতে পারে। কিন্তু একটা প্রশ্ন, ক্রাইটেরিয়া তো আমি দেখলাম জ্যাকব ভাই, একটা ক্রাইটেরিয়া হলো ক্যাপ্টেন সাহেবের সাথে খারাপ ব্যবহার করলে তোমাকে হাজতে যাইতে হবে, তার আগে তোমার পাছা লাল করা হবে। এখন এই আমি সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে গুম খুন, তাদের সবার পাছা লাল দেখতে চাই। তাই তো হওয়া উচিত। কিন্তু আমাকে একটা কথা বলেন, একজন সেনা প্রধানকে তার চেয়ারে রেখে আপনি কি মনে করেন যে বিডিআর হত্যাকাণ্ডের উপরে যে কমিশন হয়েছে, আপনি কি মনে করেন ওই কমিশনের মেম্বাররা জেনারেল ওয়াকারকে ডেপোজিশন করতে আর্মি হেডকোয়ার্টারে গিয়ে তাকে প্রশ্ন করার মতো কোনো সুযোগ আছে? এই প্রশ্ন করে আমাকে বিব্রত করেন না। ওকে, ঠিক আছে, উজ্জ্বল। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ক্রাইটেরিয়াটা সেটআপের কথা বলছেন, এখন যদি এ ধরনের ক্রাইটেরিয়া সেটআপটা করে আর্মি থেকে অবজেকশন দিবে, সেটাকে আমরা কিভাবে থামাবো? না, অবজেকশন দেওয়ার কোনো সুযোগ নাই তো। ওকে, এখন অবজেকশন কেন দিবে? আমি তো ক্রাইটেরিয়া সেট করতেছি যে যারা গুম খুনের সাথে জড়িত, কে আদেশ দিছে, তারেক সিদ্দিকী দিছে না শেখ হাসিনা দিছে, এটা তো পরে বিচার হবে। ওকে, এখন তুমি তো নিয়ে ক্রসফায়ার করছো। নাসির ভাই, আপনাকে যদি আমি এখন এই আপনি যেটা বলছেন, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, আপনি ভুল বুঝবেন না। আপনি বলছেন বাধা দেওয়ার কোনো অপশন নাই। এবার আপনাকে আমি বলি, গত 53 বছরে চিটাগং পোর্টকে একটা গ্রুপ, একটা সিন্ডিকেট চিটাগং পোর্টের ভায়াবিলিটিটাকে ডিস্ট্রয় করে, আন্ডারমাইন করে, পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে তারা বেনিফিটেড হচ্ছে। কিন্তু চিটাগং পোর্টকে কার্যকর করার জন্য, বিশ্বমানের পর্যায়ে আনার জন্য যতবার পদক্ষেপ নেওয়া হয়েছে, ততবারই সেনাবাহিনী সহ, নৌবাহিনী সহ, আওয়ামী লীগ সহ, বিএনপি সহ, জাতীয় পার্টি সহ বাধা প্রদান করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। ওখানে বলছে চিটাগং পোর্টে হাত দেওয়া যাবে না, সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে, বাংলাদেশিদেরই পোর্ট চালাইতে হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাডেনলি বললেন যে চিটাগং পোর্টকে কন্ট্রাক্ট দেওয়া হবে আন্তর্জাতিক মানের একটা অর্গানাইজেশনকে অথবা ইনস্টিটিউশনকে, তারা এটাকে এনে বিশ্বমানের পোর্ট করবে। করলে ওখানে বাংলাদেশিরাই কাজ করবে, কিন্তু ওইটার অ্যাক্টিভিটিস এখন যদি 10% থাকে, তাহলে অ্যাক্টিভিটিস বেড়ে 90%-এ গিয়ে পৌঁছবে। অর্থাৎ চিটাগং পোর্টের মাল খালাস এবং এক্সপোর্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমাদের এই ডেভেলপমেন্ট দরকার। এখন জেনারেল ওয়াকার এখানে বাধা দিতে আসছে, নৌবাহিনীও বাধা দিতে আসছে, রাজনৈতিক দলের সাউয়াও বাধা দিতে আসছে, বলছে বিদেশিদের কাছে পোর্ট দিয়ে দেওয়া হইতেছে। এই সাবজেক্টটা কি আসলে
এই চিটাগং পোর্ট, যেটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশুদিন বলছে যে চিটাগং পোর্ট হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড, এখন এইটাকে ঠিকমতো মেরামত করবে, ঠিকমতো অ্যাক্টিভ করবে, এটাকে তারা বলছে চিটাগং পোর্টটাকে বিক্রি করে দিতেছে। ওয়ারাস ওয়াকার অথবা অন্য কেউ ভারতকে যখন পোর্ট দেওয়া হয়েছে তারা কেউ কোনো কথা বলে না। এখন পোর্টের ব্যাপারে যদি আপনার কোনো মন্তব্য থাকে আমি আপনার মতামতটা শুনতে চাচ্ছি। আমি এই প্রসঙ্গে একটা জিনিস মনে করাতে চাচ্ছি, 7 এবং 8 সালে বিএনপি ক্ষমতা ছেড়ে যাওয়ার পরে যখন 111 হয়, ওই সময় পোর্টে একটা পোর্ট এবং কাস্টমসের ব্যাপক সংস্কার হয়েছিল, এবং আপনি হয়তো জানেন না, আমি হয়তো লিঙ্কটা শেয়ার করব। খুব সামান্য একটা 10 এই পর্যন্ত 10-12 মিনিটের একটা ভিডিও ইয়েতে আছে, একটা পত্রিকা, ওরাই শুধু ভিডিওটা করছে, কিন্তু তারা কিন্তু আর সাহস পায় নাই। আপনার যদি সাহস থাকে আপনি আমাকে 1 ঘন্টার একটা টক শো টাইম দিবেন পোর্ট সম্পর্কে। ওই সময় পোর্ট 14 দিন একটা জাহাজ এসে, আমি ওইটাতে বলেছি স্পষ্ট, আমরা যখন 111-এর সময় আমরা দেখলাম চট্টগ্রাম পোর্টে একটা জাহাজ আউটার অ্যাঙ্কারেজে আসে, মাল খালাস করে আবার লোড করে ফেরত যেতে তার 14 দিন লাগতো। সেই সময় একই সময় সিঙ্গাপুর পোর্টের টাইম ছিল 6 থেকে 8 ঘন্টা, মালয়েশিয়ান পেনাং পোর্টের স্ট্যান্ডার্ড ছিল 8 থেকে 12 ঘন্টা, আর আমরা রাখতাম 14 দিন। এই 14 দিনের মধ্যে একটা শিপের ফ্রি টাইম ছিল 3 দিন। এই 3 দিনের মধ্যে জাহাজ যদি তুমি খালি করে আনলোড করে বের করে দিতে পারো তাহলে জাহাজ কোম্পানিকে কোনো কম্পেনসেশন দিতে হবে না, কিন্তু যেহেতু 14 দিন ছিল, এই 11 দিনের জন্য তখন ফাইন দিতে হতো, এবং পোর্ট অথরিটি দিত। এন্ড পোর্ট অথরিটি কি করতো, প্রত্যেকটা কার্গোর উপরে সারচার্জ ক্লেম করতো। এটা কিন্তু ব্যবসায়ী কি ওই সারচার্জটা পেমেন্ট করতো, সে কি তার পকেট থেকে দিত না ওই প্রোডাক্টের মধ্যে এটা অ্যাড করতো। এইভাবে কিন্তু এটা আমি আপনাকে যেটা বলবো গল্প, এটা আরব্য উপন্যাসের মতো হবে সিরিজ। আমাকে একটু যদি সময় দেন, ওরা কিন্তু আর সাহস পায় নাই। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস কেউ তাকে ধমকি দিছে অথবা তাদের সাহস পায় নাই। ওকে, তো এটা নিয়ে আমি আর পোর্টের গল্প আপনাকে শুনতে হবে। এই অবশ্যই পোর্ট এই সিন্ডিকেট মুক্ত করতে হবে। এই মহিউদ্দিন খানের 12,000 লেবার আমরা গুনে পাইছিলাম 2,500। এই পোর্টে সে সারা জীবন সরকারকে হুমকি দিয়ে এসছে, পোর্টের 12,000 লেবার দিয়ে সে সবাইকে নিয়ন্ত্রণে রাখতো। আমার কাছে 12,000 লেবার আছে। আমরা 111-এর পরে যখন কার্ড ধরে এন্ট্রি করা শুরু করলাম, তখন থেকে 2,000-2,500-এর বেশি পোর্টে নাই, এবং কিন্তু এই 12,000-এর বেতন হয় প্রতিদিন। ওকে, তাহলে 12,000-এর বেতন হয় এবং ওভারটাইম হয়। এই 12,000-এর বেতন কি এখন নফেল নিতেছে? না না, এটা 111-এর সময় আমরা বন্ধ করছিলাম। এটা আমরা কি করছি, ওই 2,500-কে রেখে আমরা কিন্তু ডক ওয়ার্কার্স ম্যানেজমেন্ট বোর্ড ভেঙে দিয়েছি। ভেঙে দিয়ে আমরা যখন আমরা ওই গ্র্যাচুইটি তাদের ডিউ ছিল লেবারদের, যেহেতু তারা পার্মানেন্ট এমপ্লয় না, গ্র্যাচুইটি পাবে। গ্র্যাচুইটি যখন দিতে গেছি, তখন আমার অফিসাররা সুপারভাইজ করেছে, পোর্ট অথরিটি পেমেন্ট করছে। তখন দেখছে যে 82 বছরের একজন লেবার, যে 31শে মার্চ পর্যন্ত পোর্টে দায়িত্ব পালন করেছে এবং বেতন নিয়েছে, তাকে 2 নাতির কাঁধে ধরে নিয়ে এসে বেতন দিতে আসছে। তখন ওই ক্যাপ্টেন আমার জিজ্ঞেস করছে যে, চাচা আপনি পোর্টে কবে আসছেন? বলে বছর 20 হবে। 25 বছর তার কার্ডটা বিক্রি করে দিছে এবং পোর্টে অন্য কেউ তার কার্ডটা জমা দিয়ে বেতন দিচ্ছে। এবং বেতন না, শুধু 8 ঘন্টা ডিউটি, 4 আওয়ার্স ওভারটাইম, মানে ডাবল ডিউটি, মানে 1600 টাকা। এটা কিন্তু একটা বললাম, এরকম কিন্তু 1000টা কথা আমি বলতে পারবো। আপনি বললে আপনার সারা রাত আমি বলতে পারবো। এই জন্য ওই সিন্ডিকেটটা চায় না যে পোর্ট হোক, এবং সরকারের রাজস্ব বাড়বে, জনগণের এই প্রাইস, কমোডিটির প্রাইস কমে যাবে, সব থেকে বড় অ্যাডভান্টেজ। এবং এইটা হইতে দিতে চায় না ব্যবসায়ী অলিগার্ক। এটা যদি পোর্ট যদি একটা এফিশিয়েন্ট ম্যানেজমেন্টের আন্ডারে যায়, আওয়ামী লীগের সময় আমি যতদূর জানি একটা আপনাকে সৌদি একটা কোম্পানিকে দেওয়া হয়েছে একটা পোর্ট, ওই ব্যাপারে তো কোনো কথা হয় নাই। আমাদের পুরা রেলওয়ে করিডোর, রোড করিডোর, ট্রানজিট করিডোর, ইন্টারন্যাশনাল নর্মস ব্রেক করে ফ্রি দেওয়া হয়েছে। করিডোরকে ট্রানজিট বলে দেওয়া হয়েছে, বা ট্রানজিট ফি নিতে আমাদের লজ্জা করে, আমরা নেই নাই। কিন্তু এখন এই একটা পোর্ট ম্যানেজমেন্ট, শুধু একটা টার্মিনাল ম্যানেজমেন্ট, নট পোর্ট, মানে পোর্ট কমপ্লিট যদি পোর্ট এস্টাবলিশ করতে বলা যেত সেটাও সম্ভব, সেটাতেও আমাদের সিকিউরিটির কিছু আসা যাবে না। সেটা না করে চট্টগ্রাম পোর্টের একটা অংশ
এখানে হয়তো 4টা গ্যান্ট্রি ক্রেন লাগবে একটা পোর্টে, এনসিটি যেটাকে বলবো। এনসিটিতে যদি ম্যানেজমেন্ট আসে, বাকি সবাই তো এক্সপোজ হয়ে যাবে। তোমরা গত 5 বছর 10 বছর 50 বছর কি করছো? এই আসুক, আমি ডিপি ওয়ার্ল্ড আসুক বা সিঙ্গাপুর পোর্ট আসুক বা অন্য কোনো অথরিটি আসুক, একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে যারা ভালো কাজ করতেছে তাদেরকে এনে আমরা যদি কাজ করি, প্রথম কথা হচ্ছে সরকার এই একই কমোডিটিতে রাজস্ব বেশি পাবে, একই কমোডিটিতে পোর্ট অনেক এফিশিয়েন্ট হবে, গার্মেন্টস ব্যবসায়ীরা সঠিক টাইমে তাদের মাল এক্সপোর্ট করতে পারবে, ইম্পোর্টাররা সঠিক টাইমে, এই যে আমরা রোজার সময় ছোলা ইম্পোর্ট করতেছি, জাহাজ নদীর মধ্যে ভাসায় রেখে দিচ্ছি, আনে নাই, ছোলার দাম বেড়ে গেছে। এবার তো হলো না। এবার দেখেন নীরবে মানুষ হজে পৌঁছায় গেছে। আমি যেটা বলেছি এর আগেও, যে নীরবে সবাই চুপ, কোনো আওয়াজ নাই। রাস্তার মধ্যে আমি আমার জ্ঞান হওয়ার পরের থেকে আমি দেখছি যে ওই হজের টাইম আসলেই ফ্লাইট পাই নাই, ভিসা হয় নাই, অমুক কোম্পানি, হজ কোম্পানি টাকা মেরে দিচ্ছে, গল্পতে এবার নাই। কেমনে হলো? এই যে বাড়িতে ছুটি, সবাই পৌঁছায় গেছে, কোনো হইচই নাই তো, যে টিকেটের দাম হ্যান ত্যান এগুলা, গাড়ি নাই, লম্বা ফেরি, 40 কিলোমিটার লাইন, কোথায় এগুলা? রাস্তা তো সেম আছে। গত আগস্ট মাস আর এই জুন মাস বাংলাদেশের রোড নেটওয়ার্ক তো এমন না যে আমরা রাতারাতি সব রাস্তা বানিয়ে ফেলছি। তো এর অর্থ কি আপনি বলতে চাচ্ছেন এবার কি কোনো হজ যাত্রীদের কোনো অসুবিধা হয় নাই, ঈদের বাড়ি ভাড়া নিয়ে কোনো অসুবিধা হয় নাই? কোনো হয় নাই তো, তেমন কোন উল্লেখযোগ্য এখনো কোনো টিভি নেটওয়ার্কে কোথাও দেখছি না তো, কোনো আওয়াজ সোশ্যাল মিডিয়াতে তো আপনিও জানতেন, দেখতেন। এগুলো বিষয়টা হচ্ছে যে ভিতরে যে চাঁদাবাজিটা ছিল, রাজনৈতিক চাঁদাবাজি, মাস্তানি, ওই জিনিসগুলো নাই দেখে এই যে গরু আসতেছে, গরুর চাঁদাবাজি ছিল, এবার গরুর দাম কম। এই গত 16 বছরে যে ব্যাপকভাবে এটা নিয়ে মানে একটা চলছে, দুর্নীতি চলছে, এবার এটা হয় নাই, মানুষ কম। যদিও বলতেছে যে সব পয়সাওয়ালারা সব পলাতক বলে গরুর দাম কম। আই ডোন্ট এগ্রি। ওকে, মানুষ যে গরু আছে ওই ভিতরে চাঁদাবাজিটা কমে গেছে। এখনো তো ওই জন্য তো ইলেকশন যাচ্ছে সবাই, ইলেকশন করলেই না চাঁদাবাজি অথরাইজ হয়ে যাবে। ওকে, আমাদেরকে বুঝতে হবে মানুষ কিন্তু উপকৃত হচ্ছে। আমি আরো বলবো, দ্রব্যমূল্য কমে গেছে। আপনি সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং, বাংলাদেশের একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা অবস্থান, আমরা ফরেন পলিসির একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েট প্রো করতেছে বাংলাদেশ। যতই উইক হোক আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনূসের নিজের গুণাবলীতে উনি আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো কারোর সাথে যখন তখন কথা বলতে পারছেন, যে কোনো দেশ ভিজিট করতে পারছেন, যে কোনো দাবি আদায় করে নিয়ে আসতে পারছেন। এটা তো বাংলাদেশের আয়ওয়ালাতে এটা নাই। আমরা তো কেন তাদের ইয়ের মধ্যে, আক্রোশের মধ্যে পড়ে গেছি, এটা বুঝতে হবে। আমরা চাই না যে একটা ইনএফিশিয়েন্ট সরকার, ইন্টারিম গভর্নমেন্ট একটা ইনএফিশিয়েন্ট ওয়েতে ইনডেফিনিট পিরিয়ড কন্টিনিউ। তারা এফিশিয়েন্সিটা বাড়াক, মানুষ কিন্তু গণভোট চেয়ে তাদেরকে রেখে দিবে। কিন্তু এই ইনএফিশিয়েন্ট ডক্টর ইউনূস ছাড়া বাকি কিন্তু খুব কমই আছে যারা তাদের দায়িত্ব পালন করছে সঠিকভাবে। এই ব্যাপারে আমারও রিজার্ভেশন। আমরা চাই যে এই উপদেষ্টা পরিষদ এফিশিয়েন্ট হোক এবং তারা জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাক। আমি ডক্টর ইউনূস সম্পর্কে একটা কথা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। গত 6 মাসে বাংলাদেশে 9,247 কোটি টাকা বিদেশি বিনিয়োগ এসছে। এখন একটা মজার কথা, কোন সিম্পোজিয়াম বা বাংলাদেশে খুব বিজনেস হবে এটার উপরে না, শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্সোনাল কনভারসেশনের জন্য। আপনি অবাক হবেন, একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু মুখ থেকে বলেছে যে আসেন বাংলাদেশে ইনভেস্ট করেন। গত 6 মাসে ইনভেস্টমেন্টের পরিমাণ হচ্ছে 9,247 কোটি টাকা। আর সেখানে বিএনপির রুমিন নামে কোনো এক বস্তু আছে, সাউয়া আছে, এরা বলে যে ইউনূস গত 10 মাসে ফেল করছে, বাংলাদেশের কোন জায়গায় সফল হয় নাই। কিন্তু আপনি এখন বসে বসে সফলতার কথা বলছেন। এখন আপনি বুঝছেন যে রুমিনের মতো লোকজনরা, সাউয়ার মতো রাজনৈতিক নেতারা, তারা আসলে যে ন্যারেটিভটা তৈরি করে, এই ন্যারেটিভটা কি বাংলাদেশের নাকি অন্য কোন ন্যারেটিভকে বাংলাদেশে ইম্পোজ করা হচ্ছে? না, এটা আমার বিষয়টা হচ্ছে যে আপনি শুধু আর একটু ওয়েট করেন। এই মাস জুন মাসের এন্ডে ফোরকাস্ট করা হয়েছে রিজার্ভ 30 বিলিয়ন ক্রস করবে, 10 বিলিয়নে
ওয়াও, এটা শুধু কিন্তু এমন না যে উনি ইনকাম বাড়িয়েছেন, উনি কিন্তু ফুটাটা শুধু বন্ধ করছেন। He has only plugged holes and he is not taking money out. It is his greatest offense. He is not taking out, he is not allowing his Spensers to take out money from Bangladesh. নিচ্ছে, এখনো চলতেছে। ওনার একটা বিরাট অপরাধ, এই জন্য সবাই অস্থির হয়ে গেছে সত্যিকার। ওকে, আমি এবার অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে আমি 10 সেকেন্ড 15 সেকেন্ড সময়, আজকের পুরো অনুষ্ঠানটাকে আপনি একটু যদি আমাদেরকে সামারাইজ করেন, এর মধ্যে যদি আপনারও কোনো নিজস্ব মতামত থাকে আপনি প্রকাশ করেন প্লিজ। ধন্যবাদ জ্যাকব মিল্টন ভাই। আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা অংশগ্রহণ করেছি, বিশেষ করে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির সাহেব আছেন, আর আমাদের মোহাম্মদ নুরুল ইসলাম ভাইও খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, স্পষ্ট কথা বলেছেন মুক্তিযুদ্ধের প্রসঙ্গে, শেখ মুজিবের প্রসঙ্গে। আসলে এই ধরনের আলোচনা আমার মনে হয় একটা সিরিজ আলোচনা হওয়া উচিত, কারণ এখন আমরা খুব ক্রুশিয়াল মুভমেন্ট থেকে যাচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে যে এই বুঝি ইউনূস সাহেব পদত্যাগ করলেন, এই বুঝি ইউনূস সাহেবকে সরাই দিয়ে মার্শাল জারি করলেন, এরকম একটা সবার মধ্যে একটা 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 অস্থিরতার মধ্যে আসতেছে যে এই বিপ্লব কি ব্যর্থ হলো কি হলো না। কাজে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাওয়া উচিত যে আমরা নির্বাচন তো কেন্দ্রিক মানেই হলো আভ্যন্তরিক আলোচনা করা। হাসিনা গেছে, খালেদা আসবে, আপনার বলেন যে ওয়াকার যাবে, আরেক জেনারেল আসবে, দিল্লির কি হবে? দিল্লি তখন ডুগডুগি বাজাচ্ছে, একবার হাসিনা, একবার খালেদা, আরেকবার অমুক, আরেকবার কি শাহ গিয়ে আপনি কি উচ্চারণ পালালেন বিয়ে দিয়ে, যাক যেই অ্যাব্রিভিয়েশন আছে। আমাদের একটা প্রশ্ন বুঝতে হবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব আর দেশের গণতন্ত্র দুই পার্সপেক্টিভ। এখন ডান দিক বস্তুবাদের মধ্যে দিয়ে যদি আলোচনা করি তাহলে প্রধান দিক আর গৌণ দিক বুঝতে হবে। তো প্রধান দিক হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব। আজকে দেশ যদি ভারত মুক্ত থাকে, দেশ যদি আগ্রাসন মুক্ত রাখতে পারি, তখন গণতন্ত্র প্রতিষ্ঠার আলোচনা হতেই হবে। এই মুহূর্তে ইউনূস খেদাও, গণতন্ত্র প্রতিষ্ঠা করো, এই ধরনের কথা বলাই মানেই হলো ওই দিল্লিকে সহায়তা করা। ওই যে যেটা নাকি হাসান বললেন, খুব সুন্দর কথা, যে শিয়াল যখন একটা বলে তো সবাই এটা বলে। কাজেই এক এক দিন এক এক আলোচনায় আমাদেরকে বিভ্রান্ত করতেছে। আমরা কিন্তু আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। ওরা ইস্যু তৈরি করবে, সব ইস্যুতে আমরা আলোচনা যাব না। আমাদের একটা কথা হলো, এই গত 53-54 বছরের যে ভিতরে ভিতরে ওই যে আছে না যে ঢুকে ঢুকে জ্বলে, হ্যাঁ, উপর দিয়ে আগুন দেখা যায়, তুষের আগুন, সেটা যে আমাদের মুক্তিযুদ্ধের যে ছিনতাই হয়ে গেছিল, এইবার মানুষ প্রত্যক্ষ দেখেছে, পৃথিবী দেখেছে যে তারা এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাচ্ছে। এখানে কোনো বিদেশি কোনো শক্তি ছিল না, এখানে কোনো ওই কিংস পার্টি, আওয়ামী লীগ, যাদের তাদের পার্টি ছিল না, জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। এবং এইবারই প্রথম ছাত্র, শ্রমিক, সৈনিকদের ঐক্যবদ্ধ আন্দোলনে ফসল হয়েছে। এটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং সেই কারণে আমি মনে করছি যে আজকে অবশ্যই আমাদের একটা কথা পরিষ্কার হতে হবে, এই দিল্লির সাথে কোনো আপোষ নাই, দিল্লির সাথে কোনো ব্যবসা বাণিজ্য নাই, দিল্লির সাথে আমাদের ফ্রন্টিয়ার বন্ধ করতে হবে। আমাদের 1 কোটি প্যারামিলিটারি আর্মি তৈরি করতে হবে। যেসব ছাত্ররা বেকার তাদেরকে এখন পুলিশ বাহিনী নিতে হবে, 100% মিলিটারি ট্রেনিং নিতে হবে, পুরা সেনাবাহিনীকে রিফর্ম করতে হবে। কৃষকদের মৌলিক দাবিগুলোকে, যেটা আমরা বলেছিলাম 6 দফার ভিতরে ছিল, যে কৃষকদের পাটের মূল্য ডবল করা হবে, তখন ছিল 20 টাকা, 40 টাকা করা হবে। সেখানে যেখান থেকে আমরা আশা খেয়েছি সেখানে দাঁড়াতে হবে। আমাদের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল 23শে জুন 1757, সেখানে 100 বছর লেগেছে 1758, তারপর 47, তারপর 71, আজকে 2024। কাজে এই ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন আমরা যাচ্ছি। কাজেই আজকে আমাদের পিছনে ফিরেও দেখাতে হবে, বর্তমানকে বুঝতে হবে এবং ভবিষ্যৎ রূপরেখা নির্ণয় করতে হবে। একটা কথা আমি প্রায় বলি যে আই এম নট অ্যাফ্রেড অফ টুমরো, ফর আই হ্যাভ সিন ইয়েস্টারডে অ্যান্ড আই এম ইন লাভ উইথ টুডে। কাজেই আমরা আশাবাদী হতে হবে, ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের আস্থা রাখতে হবে। তবে ওনার চারপাশে কিছু অথর্ব লোক আছে যেগুলোর নাকি আপনার এই যে ওয়াকার চালাচ্ছে, এবং এই যে আপনার যে বিচার বিভাগের কান্ডিডেট চর্চা পাচ্ছে আমাদের এই ল ডিপার্টমেন্ট জুনিয়র ছেলে এই আসিফ নজরুল, বহুমুখী লোকগুলো, আর কিছু মিডিয়া ক্রিমিনাল যারা আছে তাদেরকে মুখ উন্মোচন করতে হবে। ইনশাল্লাহ আমাদের জয় অবশ্যই হবে। আমাদের আশার বাণী শোনাতে হবে এবং কিছু বিভ্রান্ত ছাত্র নেতারা যারা নাকি এদের কথা চলছে, তবে এক্সেপশনালি 2-1 কথা আমি তাদেরকে সম্মান জানাই, যে নাকি আসিফ মানে আপনার হাসনাত আবদুল্লাহ, যেখানে আপনারা দেখেছেন, আমরাও টকশোতে বলেছি একটা কথা, যে আপনার যে ওয়াকারের যে প্রস্তাব দিয়েছিল যে 30টা সিট বটোয়ার কথা ব্যাপারে,
সেখানে তাকে আমরা স্যালুট জানাইছি। আর সেখানে যে তৃতীয় মাত্রায় জিল্লুর কোথার থেকে আসছে, সে তাকে মনে হচ্ছে যে সে বোধহয় এনএসআই এর লোক হয়ে সাবধান করতেছেন, এটা জ্যাকবের মনে থাকার কথা। তো কাজেই এখানে আরেকজন আছেন অ্যাডভাইজার ছাত্রনেতা হিসাবে, সেও খুব সাহসিকতা বলেছে, আসিফ মাহমুদ। হ্যাঁ, সে তো বলছেন যে ওয়াই নট আদার, হ্যাঁ, হি ইজ এ কনভিক্টেড। তারপরেও সে যখন অ্যাডামেন্ট ছিল তখন বলছে ঠিক আছে, বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম। সেই পাথর চাপা থেকে আমাদের এখনো মুক্তি হয় নাই। এই বদমাইশ, এই ওয়াকার অ্যান্ড ওয়াকার গং, এই যতগুলো অফিসার রয়েছে তাদেরকে পরিষ্কার মেসেজ দিতে চাই। আমি নিজে মুক্তিযোদ্ধা ছিলাম, সেটা নিয়ে আমার কোনো বড়াই নাই। আমরা সবাই মুক্তিযুদ্ধ আজকের এই প্রজন্মের। কাজেই মুক্তি একটি চলমান প্রক্রিয়া। কাজে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের গণতন্ত্র বলতে বোঝাচ্ছে অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে ওয়েলফেয়ার স্টেটের যতগুলো মৌলিক দাবিগুলো মেনে নিছে। সুতরাং আপনি সরকারি সাক্ষী হয়ে যান, সত্য কথাগুলি বলে দেন, ডক্টর ইউনূসের সরকারকে সহযোগিতা করেন, জাতিকে আমরা একটা জায়গায় দাঁড়াতে সুযোগ করে দেন। ইনশাল্লাহ আপনিও মাপ পেয়ে যাবেন, জাতি আপনাকেও ক্ষমা করে দেবে। এবার আসেন নির্বাচন। ব্রিগেডিয়ার নাসির সাহেব একটা কথা বলছিল, যে কথাগুলি আমি অনেক পূর্বেই বলে আসছি। আমাদের জাতীয় নির্বাচন একদিনে সম্পন্ন করা এটা সঠিক কাজ নয়। কম করে হলেও আমাদেরকে অন্তত 3 দিন নির্বাচন কমিশন 3 দিন করে এই নির্বাচনটা করতে হবে। তাইলে আমাদের সেনাবাহিনী দ্বারা আমাদের এই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ভোট কেন্দ্রে আর কোনো প্রশাসনিক সন্ত্রাস, দলীয় সন্ত্রাস সেখানে কোনো কাজ করতে পারবে না। সুতরাং নির্বাচন কমিশনকে আমাদের জাতীয় নির্বাচন অন্তত 3 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে, নট একদিনে। আর নির্বাচন, কোন নির্বাচন? জাতীয় নির্বাচন যদি এখন হয় তাইলে স্থানীয় সরকার নির্বাচনগুলিতে আর কোনো নির্বাচন হবে না। এখানে দলীয় ক্যাডাররা হস্তক্ষেপ করবে, সেখানে আর কোনো নির্বাচন হবে না। আমি বলবো আমাদের দেশের যতগুলি রাজনৈতিক দল আছে তারা যেন একসাথে সেটা উচ্চারণ করে, আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় সরকারের নির্বাচন। হ্যাঁ, তারপরেও আমি বলবো নির্বাচনের পূর্বে আমাদের চাই সংস্কার এবং বিচার, তারপরে নির্বাচন, তার আগে কোনো নির্বাচন নয়। এখন একটা নতুন দল গঠন হয়েছে, যারা ছাত্র আন্দোলন করে নেতৃত্ব দিয়েছিল তাদের নেতৃত্বে একটা দল গঠন হয়েছে। আমি দেশবাসীর কাছে অনুরোধ রাখবো এবং অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছে অনুরোধ রাখবো, তাদেরকে কম করে হলেও 2 বছর সুযোগ দেওয়া হোক, তারাও যেন তাদের দলটাকে গুছাইয়ে নিতে পারে, কারণ এটা তাদের অগ্রাধিকার। তারা না হলে আজকে আমরা নির্বাচন নামে এই শব্দটাই বাংলাদেশে উচ্চারণ করতে পারতাম না। আমরা এতটুকু অকৃতজ্ঞ হবেন না, তাদেরকেও সুযোগ দেন, প্রতিটি থানায় যেন তারাও তাদের দলটাকে গুছাইয়ে নিতে পারে। জ্যাকব সাহেব, কথা অনেক আছে, অনেক বলার আছে। আমি বিএনপির তারেক রহমান সাহেবকে বলবো, তারেক সাহেব, বিএনপি এখনো বেঁচে আছে আপনার নামে নয়, আপনার বাবার নামে, আপনার বাবার আদর্শে। বাংলাদেশের জনগণ অকৃতজ্ঞ নয়। ডক্টর ইউনূস সরকারকে একটু সুযোগ দিন, বাংলাদেশ থেকে যেন এই সংস্কার করে এই হাসিনার অপকর্মের বিচারগুলি করে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দিলে আপনি তারেক রহমান হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বা সরকার প্রধান। এখানে আরো একটা কথা আছে জ্যাকব সাহেব, প্রেসিডেন্ট জিয়ার যে আদর্শে যে নির্বাচন ছিল, প্রেসিডেন্ট জিয়ার যে সরকার ব্যবস্থা ছিল, সেটা ছিল জনগণের সরকার, জনগণের সরাসরি ভোটে জনগণের সরকার। কিন্তু এখন হচ্ছে দলীয় সরকার, এটা কোনো জনগণের সরকার হয় না। সুতরাং জনগণকে মুক্তি দিতে হলে সরাসরি জনগণের সরকার ব্যবস্থাটাই আমাদের প্রবর্তন করতে হবে। আমি বলবো ডক্টর ইউনূস সাহেবকে যেন আমাদের দেশে এই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ রাষ্ট্রপ্রসিত শাসিত সরকার, যাকে আমি বলে থাকি জিয়া ফর্ম অফ গভর্নমেন্ট, আমাদের ওই সরকার ব্যবস্থার প্রয়োজন যদি জাতিকে মুক্তি দিতে হয়। তা না হইলে এখনকার যে সিস্টেম আছে, এই সিস্টেমে যদি সরকার প্রধান হয় এটা দলীয় সরকার, দলের সরকার থাকলে পরে ওই দলের লোকজনই লুটে পুটে খাবে, বাকি লোকজন আবার হাহাকার করবে। আমাদেরকে সেই ব্যবস্থাটাই দিতে হবে। তার জন্য যদি দরকার হয়
জনগণের ম্যান্ডেট নিতে হবে। জনগণ কি জনগণের সরকার ব্যবস্থা চায় নাকি দলীয় সরকার চায়? এটার জন্য ম্যান্ডেটের প্রয়োজন হলে জনগণের ম্যান্ডেট নিতে হবে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, ওনার জীবনে যদি কোনো ভুল করে থাকেন, উনি দুটো ভুল করেছেন। একটা, উনি একসময় রাজনীতি করার জন্য একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন, উনি রাজনৈতিক দলটা না করে ওনার জীবনের সর্বপ্রথম ভুল। দ্বিতীয় ভুল তিনি করেছেন 2007 সালে যখন ওনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার কথা ছিল, উনি সেই দায়িত্বটা না নিয়ে দ্বিতীয় ভুলটা করেছেন, যেই জন্য আজকে জাতি আমাদেরকে এই খেসারত দিয়ে যেতে হচ্ছে। আমি অনুরোধ করব, আপনি আর তৃতীয় ভুল করবেন না। এই জাতিকে এই রাজনৈতিক দুষ্টতা থেকে আমাদেরকে মুক্ত করে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনি সরকার ব্যবস্থাটা দিয়ে আপনি যাবেন, তার আগে নয়। ধন্যবাদ। ওকে, আমরা ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, আপনার কাছ থেকে আমরা সামারাইজেশন শোনার পরে আমরা অনুষ্ঠানটা শেষ করব, প্লিজ। আমি শুধু একটা কথা মনে করাতে চাচ্ছি। আমরা 24-এর যে ইলেকশনটা দেখলাম, মানে 14, 18 এবং 24-এর, মানে ওইটারই ধারাবাহিকতায় 24-এ যে ইলেকশনটা হলো, বিরোধী দলরা সবাই কিন্তু যাই হোক রেজাল্টটা মেনে নিয়ে আওয়ামী লীগকে 5 বছরের জন্য একটা টিকিট দিয়েছে। তা সেখানে এই ছাত্ররা কি অপরাধ করলো অগস্ট মাসে স্বাধীনতা এনে? এখনই ডিসেম্বরে ইলেকশন হয়েছে। আমি এই প্রশ্নটা সবার কাছে রাখতে চাই যে তখন তো আমরা জানুয়ারির পরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত তো কোনো আন্দোলন নেই বিরোধী দলের। এই চিল্লাচিল্লি, রাস্তাঘাট, কোথাও মাঠ গরমও করে নাই, এই ইউটিউবও তো কেউ গরম করে নাই, আর প্রেস ক্লাবও গরম করে নাই। তাহলে হঠাৎ ডক্টর ইউনূস সরল বিশ্বাসে বলছেন উনি চেষ্টা করবেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। আমরা ধরে নিচ্ছি যে জুনের মধ্যে, ডিসেম্বরেই করতে হবে। এই জিনিসটা, এই প্রশ্নটা থাকবে। আমরা যদি আওয়ামী লীগরে ওই ইলেকশনের পরে ছাড় দিয়ে থাকি, একটা সরকার ধীর গতিতে হলেও, ধাক্কায় ধাক্কায় হলেও কিছুটা ভালো কাজ করতেছে, তাদেরকে এই ভালো কাজে সংস্কারের সহযোগিতা না করে ইলেকশন প্রসিডিওর বা সবকিছু বিচার, তদন্ত, বিচার, শাস্তি এগুলা করার আগে, সংস্কারের আগে ইলেকশন কেন? আমরা সেই পুরনো ইলেকশনের পদ্ধতিতে ফেরত যেতে চাই না, জনগণ চায় না। তো সুতরাং জনগণ সিদ্ধান্ত নিবে ভোট কবে হবে, এবং সেটার জন্যই আমি মনে করি একটা গণভোট নেওয়া উচিত। অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই সুখে শান্তিতে থাকুন এবং সুস্থ মতো সার্বিক আনন্দ ঘন মুহূর্তে আপনারা ঈদ পালন করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।